রাত 12টার সময় এদিকে কোনো ভ্যান বা টোটো পাবো বলে তো মনে হয় না। দুপুরে ভরপেট খেয়ে এখনো পর্যন্ত শরীরটা যেমন ম্যাজ ম্যাজ করছে, তাতে পায়ে হেঁটে বাড়ি ফেরা প্রায় অসম্ভব। কিন্তু অন্ধকারে ভূতের মতো হাঁ করে দাঁড়িয়ে থেকে মশার কামড় খেলে যে ডেঙ্গু হয়ে মরবো, তার চেয়ে চন্দনকে একটা ফোন করে দেখি। ও যদি গাড়িটা নিয়ে কিছু দূর এগিয়ে আসতে পারে তাহলে। কে কে ওখানে? স্যার, বড় রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে এসেছি, তাড়াতাড়ি পা চালান। এই জায়গাটা ঠিক সুবিধার নয়। কয়েক মাস যাবৎ জঙ্গলের ধার কাছ থেকে অজানা লোকের লাশ মিলছে স্যার। শেষ অবস্থায় বডিগুলো এমন নৃশংসভাবে থেতলে দেওয়া হয় যে মুখ চিনতে গেলেও পেটের ভাত উঠে আসে। হ্যাঁ স্যার। এমন পরিস্থিতিতে তুই একা এত দূর এলি কোন সাহসে? ওই যে বললাম স্যার, চেনা লোকেদের শয়তানেরা মারে না। তাছাড়া এখানকার বাড়িতে এখন আমি একাই থাকি স্যার। কেন? দিলীপ কি আবার দেশের বাড়িতে গিয়েছে? না স্যার, খুন হয়েছে। ইস, আপনি এমন দিনে এলেন যে প্রকৃতিও পদে পদে বাধা সৃষ্টি করছে। আমি কোথাও যাব না। কিন্তু স্যার, পিছিয়ে গেলে আগামীকাল সকালের ফার্স্ট ট্রেনের জন্য স্টেশনে বসে অপেক্ষা করতে হবে। যে গোটা প্ল্যাটফর্ম এতক্ষণে জনশূন্য হয়ে গিয়েছে, সুতরাং বিপদের আশঙ্কা আরও বাড়বে স্যার। তুই কি আমাকেও খুন করতে চাইছিস? চন্দন বেরা সাথে থাকলে আপনার উপর একটা আঁচড়ও পড়বে না স্যার, নিশ্চিন্তে থাকুন। তাহলে দিলীপের এমন করুণ পরিণতি হলো কেমন করে? এখানকার মানুষজন সহজ সরল হলেও একবার ক্ষেপে গেলে তীব্র হিংস্রতা প্রকাশ করতে পারে। সাধারণ মানুষের হক মেরে ফুর্তি করা, মোটা টাকা ইন্টারেস্টের লোভ দেখিয়ে একাই সব হজম করে নেওয়া, এই পাপ যাবে কোথায় স্যার? সকলে যখন দিলীপের বাড়ি চড়াও হয়ে টাকা পয়সা ফেরত চাইতে গিয়েছিল, ও তখন বুদ্ধি খাটিয়ে নিজের বউকে অসুস্থ হওয়ার মিথ্যা নাটক করতে বলে। সেদিন কয়েকটা ভালো শাড়ি আর গয়নার লোভে সে বেচারিও বুঝতে পারেনি যে ওই কান্নাই তার জীবনের ভবিতব্য হয়ে দাঁড়াবে। এর মধ্যে এত রক্তারক্তি কাণ্ড ঘটে গেল, অথচ অথচ আমাকে কিছুই জানাবার প্রয়োজন বোধ করিসনি। স্যার, ধামুয়ায় এখন গুন্ডারাজ চলছে। ওদের দমিয়ে রাখার মতো ক্ষমতা আমার বা আপনার মতো তুচ্ছ মানুষের হাতে নেই। দেহটা যথাযথভাবে সৎকার করেছিলি তো? হ্যাঁ, আপনার ঘরের পিছন দিকে যে পচা টোপাটা রয়েছে, তাতেই গলার নলি কেটে ফেলে রেখেছিল। কুকুরের কান্নায় গোটা রাত ঘুম হয়নি। ভোর হতেই দরজা খুলে বাইরে বেরিয়ে এসে দিলীপের খোঁজ করতে লাগলাম। অনেক ডাকাডাকির পরেও কোনো সারা শব্দ না পেয়ে এই জল কাদার উপর 4-5টা আলাদা মাপের পায়ের ছাপ দেখে কেমন যেন সন্দেহ জাগে আমার। তারপর সেটা অনুসরণ করে ডোবার কাছটায় পৌঁছাতেই দেখি বডিটা জলে ভিজে ফুলে উঠেছে। দুপুরের দিকে আপনাকে এই খবরটা দেওয়ার জন্য ফোন করতেই আপনি খুব ব্যস্ত হয়ে বললেন যে টেবিলে অনেক ফাইল জমে গিয়েছে, পরে কথা হবে। তারপর তো আর খোঁজও নিলেন না। তাই আমিও সকলের সাথে হাতে হাত লাগিয়ে ওর শেষকৃত্যটা সেরেই ফেললাম। ওকে যারা খুন করেছে তাদের তুই চিনিস? গলার স্বর শুনেছি, কিন্তু মুখ দেখিনি স্যার। আমি চাই সেই অপরাধীরা তাদের দুষ্কর্মের যথাযোগ্য শাস্তি পাক। টাকার বিনিময়ে জলজ্যান্ত প্রাণ কেড়ে নেওয়াটা কখনোই সঠিক বিচার হতে পারে না। বেফালতু জল ঘোলা করে কি লাভ স্যার? যার পরিবারের লোক গেল তাদেরই কোনো দায় নেই, আর আপনি যেচে পড়ে আইনি ঝামেলায় জড়াচ্ছেন কেন স্যার? তাহলে বাদবাকি যারা মরেছে তাদের কি অপরাধ ছিল? স্যার সাবধান, ঝুঁকে পড়ুন। আপনাকে বলেছিলাম না, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। বেরিয়ে আয় শালা। এই দেখুন, আমরা কিছুই করিনি। দয়া করে আমাদের ছেড়ে দিন। ডান দিক ঘেঁষে পা টিপে এগোতে থাক। চুপিসারে আমার পেছনে লোক লাগিয়েছিস না? এত বড় দুঃসাহস তোর? আরে, উনি এখানকার আদি বাসিন্দা। বিশ্বাস না হলে কাগজপত্র দেখাতে পারি। ওসব যে আসল তার কোনো প্রমাণ আছে? নিজের বাড়িতে আসতে হলে তোর মতো গুন্ডাকে তোয়াজ করতে যাব কেন?
সাহস থাকলে তুই বেরিয়ে আয়। আরে কি করছেন কি? পাগলামি করবেন না স্যার। আরে আপনি নিজে তো মরবেনই, সাথে আমাকেও মারবেন স্যার। আরিফ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে, আমি ব্ল্যাক কফি বানাতে গেলাম। এই হচ্ছে আমার বন্ধু শাগনিক চ্যাটার্জি, পেশায় একটি কর্পোরেট সংস্থার অডিট অফিসার। দেখতে শুনতেও মন্দ নয়। উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং অলিভ আন্ডারটোন, ভীষণ চনমনে আর জিজ্ঞাসু স্বভাবের। চোখে মুখে সর্বদাই অনুসন্ধানী ভাব লেগে রয়েছে। তখন থেকে কি বিড়বিড় করে চলেছিস? হ্যাঁ, বিছানা ছাড়তেই তোর মধ্যে যে কিভাবে এতটা এনার্জি আসে, আমি আজ অবধি সেই রহস্য ভেদ করতে পারিনি রে। তোর সোশ্যাল মিডিয়ার ফিডে যতগুলো এক্সারসাইজের ভিডিও আসে তার এক ভাগও যদি অফ টাইমে প্র্যাকটিস করিস তবে বেশ ভালো ফল পাবি। কিন্তু ভবিষ্যতে আরও কেস সলভ করার জন্য ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন পড়বে। বুঝ, ওটা নিয়ে আমি এখন আর সিরিয়াস নই। কিন্তু আমার মন বলছে রহস্য, জটিলতা, সাসপেন্স এত সহজে তোর পিছু ছাড়বে না। এখন আবার কি এলো? তুই বস, আমি দেখছি। মনের মধ্যে পাহাড় সমান উত্তেজনা চেপে রেখে দরজা খুলতেই দেখি একজন সুশ্রী যুবতী আমাদের ঠিকানায় এসে হাজির হয়েছেন। ছিমছাম গরম, উস্কো খুস্কো চুল, তার পরনে সাদা ধবধবে চুড়িদার, চোখের কোণটা ভিজে, আর কাঁধে একটা বাদামি রঙের স্লিং ব্যাগ ঝোলানো। নমস্কার, এটা কি ডিটেকটিভ শাগনিক চ্যাটার্জির বাড়ি? হ্যাঁ, নামটা ঠিকই আছে, তবে পুরোপুরি ডিটেকটিভ হয়ে উঠেছে কিনা সেটা এখনো বলতে পারবো না। যাকে, তার সাথে আপনার কি প্রয়োজন? আমার বাবার রহস্য মৃত্যুর পিছনে কে বা কারা দায়ী তার সঠিক তদন্তের জন্যই আমি এখানে এসে উপস্থিত হয়েছি। ও আচ্ছা আচ্ছা, বেশ, ভেতরে আসুন। আপনার নাম? বিধাত্রী সেন, ধৃতিমান সেনের কনিষ্ঠ কন্যা। আমার বাবা পেশায় একজন উচ্চপদস্থ ব্যাংক কর্মী ছিলেন। সজ্জন ব্যক্তি হিসেবে পাড়ায় যথেষ্ট নামডাক রয়েছে, তাই সরাসরি পুলিশের দ্বারস্থ হতে পারিনি। ডিটেকটিভ হায়ার করাতেও যে গুরুজনদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি তা কোনোভাবেই জোর গলায় বলতে পারি না। তবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আশেপাশে টিউশনি করে এতদিন যা কিছু জমিয়েছি তার সবটা ঢেলে আপনাদের কাজের খরচ জোগাবো। কোথা থেকে আসা হয়েছে? ক্রিক রোডের 4 নম্বর গলির সবচেয়ে পুরনো বাড়িটাই আমাদের। নাম সুখনির। আপনার বাবা যেদিন মারা যান সেদিন আপনি ছিলেন কোথায়? বাবা তার পৈতৃক ভিটে অর্থাৎ ধামুয়ায় মারা যান, আর আমরা প্রত্যেকেই সেদিন কলকাতার বাড়িতে ছিলাম। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? বাবা কাকা একসাথে থাকার দরুন বর্তমানে মোট 9 জন রয়েছি। বাহ, এতজনের মধ্যে থেকে কারোর সঙ্গে ধামুয়া যাবার কথা মাথায় এলো না? বাবা 4-5 মাস অন্তর ওই বাড়ির কি অবস্থা তা দেখাশোনা করতে যেতেন। দামি আসবাব, শৌখিন মূর্তি, সাজানো গোছানো ফুলের বাগান, এই সব কিছু রক্ষণাবেক্ষণের জন্য 2 জন পাহারাদার পর্যন্ত রয়েছে। কিন্তু ওনাদের মধ্যে থেকে একজন আমাদের গতকাল সকালবেলা ফোন করে জানান, বাবার ঘরে চা দিতে গিয়ে তিনি দেখেন গোটা জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে, আর মেঝেতে একটা দেহ উপুড় হয়ে পড়া। পোশাক দেখেই চন্দন কাকা ভয়ে চিৎকার করে কান্না জুড়ে দেন। ওই জায়গাটায় নাকি গত কয়েক মাস ধরেই খুনোখুনি চলছিল। এমনকি প্রথম দিন ওখানে পা রাখতেই পলাশ গুন্ডার দল বাবার উপর গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু রাতের আলো আঁধারি পরিবেশ আর ঝড় বৃষ্টির আবহে লক্ষ্যভ্রষ্ট হয়। তারা কি বাড়িটার দখল নিতে চায়? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া না গেলেও এটাই খুনের একমাত্র কারণ হতে পারে বলে আমি বিশ্বাস করি না। বডিটা পোস্টমর্টমে পাঠিয়েছিলেন? চন্দন কাকাকে ভয় দেখিয়ে সেই ঘর আমি এখনো তালাবদ্ধ করে রেখেছি। আপনারা নিজের চোখেই সেই দৃশ্য দেখে ইনভেস্টিগেশন শুরু করুন। এই প্রস্তাবে আপনার পরিবার সম্মত হয়েছেন? না, আত্মা অতৃপ্ত থাকবে, বাবা কখনো শান্তি পাবেন না, এমন অনেক কিছু কানে এসেছে। তবে শেষ সময় যারা ওনার হাতের 10টা আঙুল গোড়া থেকে কেটে ফেলতে দুবার ভাবেনি, তাদের জীবনটা নরক করে দেওয়া না পর্যন্ত আমি স্বস্তি পাবো না। চন্দন কাকা ফোনের সব দৃশ্য বর্ণনা করার সময় আমি তো ভাবতেই পারছিলাম না আমার বাবার মতন পরোপকারী মানুষের প্রতি কি করে কারোর এত রাগ জমতে পারে।
আপনার সাথে ধৃতিমান বাবুর শেষ কোন বিষয় নিয়ে কথা হয়েছিল? বাবা নিজের ম্যারেজ অ্যানিভার্সারির রাতে মারা যান। আবার এমনটাও হতে পারে যে ঘটনাটা আগেই ঘটে গিয়েছিল, তবে অপূর্ণ ইচ্ছা পূরণ করতেই ওটুকু সময়ের জন্য আমাদের মাঝে ধরা দিয়েছিলেন। আপনি কি বলছেন তার খেয়াল আছে কি? আমার আমার এলোমেলো বক্তব্য, দয়া করে আমাকে মানসিক ভারসাম্যহীন ভাববেন না। আমি যা জানি সবটা খুলে বলেছি। 29শে এপ্রিল সকালবেলা বাবা ধামুয়া যাবার উদ্দেশ্যে ব্যাগপত্র নিয়ে বের হন, আর সেদিন রাতেই গুন্ডারা বাড়ির মালিকের উপস্থিতি টের পেয়ে গন্ডগোল বাঁধাতে আসলে চন্দন কাকা অনেক কষ্ট করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর 30 তারিখ ও 1 মে নির্বিঘ্নে কাটলে বাবা 2রা মে সন্ধ্যার সময় ওই বাড়ি থেকে বের হয়ে কলকাতা ফেরার জন্য পথে নামলে রাত ওই 11:15টায় সুস্থ সবলভাবে কলকাতার বাড়িতে ফিরে আসেন। কলিং বেলের আওয়াজে ছুটে গিয়ে হেল্পিং হ্যান্ড বেনুদি দরজা খুলে দিয়েছিলেন। এরপর ফ্রেশ হয়ে নিজের ঘরে ডিনার সেরে ঘুমোতে যাবার আগে মায়ের সাথে অনেকক্ষণ গল্পগুজব চলেছে। বিশেষ দিনের উপহার হিসেবে একটা সোনার হার আর এই চিঠিটা ধরিয়ে দিয়ে ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়, তবে সেই রাতে এটা পড়া বারণ ছিল। এদিকে সকালবেলা পাশ ফিরতেই বিছানা শূন্য দেখে মা গোটা বাড়িতে হাঁক পেড়ে বাবাকে খুঁজতে লাগলে ঠিক সেই সময় চন্দন কাকার ফোন আসে। তাতে জানা যায় বাবার ডেথ টাইম ছিল গতকাল সন্ধেবেলা। তাহলে কি যে দেখা করতে এলো সে মানুষ নয়, আত্মা? শুধুমাত্র উপহারটা দেওয়ার জন্যই মায়ের কাছে এসেছিলেন? আমার অত রাত অবধি জেগে থাকার অভ্যেস নেই, তাই বাবাকে আমি চোখের দেখাও দেখতে পাইনি। কিন্তু তাই বলে দুটো মানুষের প্রত্যক্ষ দৃষ্টি কি করে একই সময় ভুল হতে পারে? এই দুটো জড়বস্তু তো আমার মায়ের বক্তব্যের সত্যতা বহন করে চলেছে। এই বলে বিধাত্রী ম্যাডাম ব্যাগ থেকে একটা কাগজ বের করে টেবিলে মেলে ধরলেন। ঋণী রয়েছি যাদের কাছে, মুক্ত এবার করো মোড়ে, কালের কালি মুছতে দেখো আঙুল খানিও কাটা পড়ে। কিছু বুঝতে পারলেন? এটুকু লিখতে গিয়ে কাগজে এত জায়গায় চাপ পড়েছে, তার মানে হয় তিনি খুব তাড়ায় ছিলেন, নয়তো আগে থাকতেই শরীরের মধ্যে অস্বস্তি বোধ শুরু হয়ে গিয়েছিল। আপনার মায়ের কোনো গয়না কি বন্ধকি রয়েছে, অথবা ধৃতিমান বাবু এমন কিছু নিয়েছিলেন যা শোধ করা খুব কঠিন? না, ঈশ্বরের আশীর্বাদে আমাদের অবস্থা যথেষ্ট সচ্ছল। বেশ, তা যেই বাড়িতে আপনার বাবা খুন হয় তার দলিল কার কাছে রয়েছে? অতীত বর্তমান 2 বাসস্থানের দলিল মায়ের আলমারিতে যত্ন সহকারে তুলে রাখা আছে, আর চাবিও একটাই। কোথায় রাখা হয় সেটা বাবা মা কাউকে কখনো জানাননি। পৈতৃক ভিটেটা এখনো পর্যন্ত বাবার নামেই রয়েছে, তবে কয়েক মাস যাবৎ নতুন করে উইল তৈরি করার প্রসঙ্গ উঠেছিল। সেখানে সম্পূর্ণ ভাগটাই কাকার নামেই বরাদ্দ থাকবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন। দাঁড়ান, মুখের কথায় কিন্তু অধিকারকে স্বীকৃতি দেওয়া যায় না। কাকা ওই বাড়ি পাকাপাকিভাবে বিক্রি করে কলকাতায় চলে আসতে চেয়েছিল, আর ঠাকুরদা এটা কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাই পরপারে যাবার আগে শাস্তি স্বরূপ ছোট ছেলেকে একেবারে নিঃস্ব করে রেখে গেছেন। আপনারা কত বছর ধরে কলকাতায় বসবাস করছেন? আজ থেকে 18 বছর আগে বাবা এখানে ভাড়া এসেছিলেন। আমার নিজের শৈশবটা ধামুয়ায় কেটেছে, আর হাই স্কুলিং কলকাতায় কমপ্লিট হয়েছে। বাড়ির মালিক নিঃসন্তান হবার কারণে বাবার যত্নে আপ্লুত হয়ে মৃত্যুর পূর্বে বাড়িটা দান করে গিয়েছিলেন। এই ঘটনা আশেপাশের মানুষরাও জানেন। সাক্ষী টেনে কথা বললেই যে আপনি আমাদের সন্দেহের তালিকার ঊর্ধ্বে থাকবেন তা কিন্তু নয়। মানে মেয়ে হয়ে আমি নিজের বাবাকে খুন করব? ইতিহাসে তো এমন ঘটনা বিরল নয়। বাবা অনেক আগেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন কলকাতার বাড়িটা সমানভাবে ভাগ করে তা আমার আর দাদার নামে লিখে দেওয়া হবে। কাকার পরিবারের মুখ চেয়ে পৈতৃক ভিটেটা তার ভাগেই বরাদ্দ থাকবে। যেখানে বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারে মেয়েদের বিয়ে হয়ে গেলেই তাদের বাপের বাড়ির সম্পত্তির উপর থেকে দৃষ্টি সরিয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়, সেখানে দাঁড়িয়ে আমার বাবা সবটা ন্যায্যভাবে পরিকল্পনা করেছিলেন। তাহলে কিসের টানে আমি আমার বাবার ক্ষতি করার কথা ভাববো বলতে পারেন? অর্থাৎ ভাগ বাটোয়ারার খাতায় শূন্য পেলে অবশ্যম্ভাবীভাবে মনক্ষুণ্ণ হতেন। আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই কাজ একক। শুধু দেখবেন আমার উপর নজর রাখতে গিয়ে যেন আসল দোষীরা আবার তথ্য প্রমাণ নিয়ে পালিয়ে না যায়। কলকাতার বাড়িটার উপর আপনার কাকার লোভ নেই? আছে, আর তাই জন্যই 3 বছর আগে বাবাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল।
কিন্তু আমার হাতে ধরা পড়ায় সকলের সামনে সত্যিটা স্বীকার করে নাক ক্ষত দিয়ে নিজেকে শুধরে নিয়েছিলেন। অপরাধীকে কিভাবে শনাক্ত করলেন? সন্ধ্যাবেলা যেই কাপে চায়ের সাথে বিষ মেশানো হয়েছিল সেই কাপটা ভুল করে কাকার সাথে অদল বদল হয়ে যায়। এরপর পেটে ব্যথা, মুখে অরুচি এসব বাহানায় চাটা এড়িয়ে যাবার চেষ্টা করলে আমি বারংবার ওটাই চুমুক দেবার জন্য জোর করতে থাকি। কারণ যেই অলস ব্যক্তি নিজের রোজগারপাতি নিয়ে চিন্তিত নয়, সে হঠাৎ রান্নাঘরে কি করছে তার উপর নজরদারি রাখবে না বা হাতাহাতি কোনো কাজ করবে, তা তো খুব একটা স্বাভাবিক লক্ষণ ছিল না। আর কারোর প্রতি আপনার সন্দেহ রয়েছে? চন্দন কাকা বহু বছরের বিশ্বস্ত লোক হওয়ায় বাবাকে পৈতৃক বাড়িটা তার নামেই দানছত্র করে দিতে বলেছিলেন। প্রস্তাবটা সকলে হেসে উড়িয়ে দিলেও কেন জানি না আমার মনে শঙ্কা থেকে গিয়েছিল। বেশ, তাহলে বাদবাকি কথাবার্তা স্পটে গিয়েই করা মঙ্গল। ওখানে রাত নামলে সাহায্যের জন্য কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন, সুতরাং আমাদের এক্ষুনি বেরোতে হবে। কিন্তু আমাদের তো অফিস আছে। তোর খুব বেশি সমস্যা হলে সঙ্গে যাওয়ার দরকার নেই। আমি বরং নিজের কর্মস্থলে দুপুরের দিকে হাজিরা দেওয়ার চেষ্টা করব। রক্তের নোনা গন্ধ কংক্রিটের দেওয়াল ভেদ করে তদন্তের দিকে ঝুঁকে পড়ার জন্য জাল বিস্তার করতেই চটজলদি তৈরি হয়ে 3 জন স্টেশনে এসে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ক্যানিং লোকাল ধরে ধামুয়ার দিকে ছুটে চললাম। প্রতিটা স্টেশন এগোবার সাথে সাথেই সবুজের সমারোহ আর জলাশয়ের আধিক্য বাড়তে থাকে। সাগনিকের যদিও সেদিকে কোনো খেয়াল নেই, ও চোখ বন্ধ রেখে কেসটার আগাগোড়া বিশ্লেষণ করে চলেছে। ওদিকে বিধাত্রী ম্যাডামও বিষণ্ণভাবে জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে আছেন। হয়তো ওনার অনুপস্থিতিতে বাড়িতে কী প্রলয় ঘটছে সেই আশঙ্কা গ্রাস করছে। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিলে যে? এটা কান্নাকাটির সময় নয়, যা বলছি তা মন দিয়ে শোনো। যে গেছে সে তো আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি আগলে রাখতে হলে এই বাড়ির মালিকানা কিন্তু তোমার নামে হওয়া জরুরি। সৃজা, আমি তোমার কাছে হাত জোড় করছি, দয়া করে একটা দিন আমাকে একা থাকতে দাও। তোমার বোন কিন্তু তদন্তের নামে আগে ভাগেই আইনি পথে হাঁটতে শুরু করেছে। কোনোদিন কোর্ট পেপার নিয়ে এসে বলবে যে ওই সমস্ত সম্পত্তির একমাত্র সেই মালকিন। তোমার মধ্যে কি অনুভূতি বলে কিচ্ছু অবশিষ্ট নেই? মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বোন অন্ন জল ত্যাগ করে দিয়েছে। যেই কাকা এতদিন উঠতে বসতে বাবার সাথে তর্কাতর্কি করত, সে পর্যন্ত এই শোক সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়ছে, আর তুমি কেবলমাত্র নিজের আখের গোছাতে মরিয়া হয়ে উঠছ। তাহলে এটা কি? এসব তুমি কোথায় পেলে? বাড়ির দলিলটা কোথায় রাখা হতো সেটা আমি আগেই লক্ষ্য রেখেছিলাম। আর আজ সকাল থেকে যে এতগুলো অঘটন ঘটলো তার মাঝে চুপি সারে ওই ঘরে ঢুকি আলমারি খুলতেই সেই জায়গাটা হাতড়ে দেখি একদম তোমাদের পৈতৃক ভিটের কাগজটা যথাযথ স্থানে থাকলেও কলকাতার বাড়ির দলিল উধাও। না না, এ হতে পারে না। নতুন দলিল তৈরি করে তাতে টিপছাপ দেওয়া হয়েছে, নয়তো তোমার বাবার আঙুল বাদ পড়বে কেন? চুপ করো, চুপ করো, আমার মাথা কাজ করছে না। বিধাত্রীকে যে করেই হোক বাড়িতে বেঁধে ফেলতে হবে। এসব কেস থানা পুলিশ পর্যন্ত গড়ালে গোটা সম্পত্তি সরকারের খাতায় জমা পড়তে পারে, সেটা জানো তো? ওর আর কি, কিছুদিন পরে বিয়ে করে দিব্যি পরের বাড়িতে চলে যাবে, আর বাকি যা ভোগান্তি সে তো আমাদের ঘাড়ে এসে চাপবে। বাবা কিন্তু তোমাকেও মেয়ের মতো স্নেহ করতেন। শোনো, আপন আর পরের মাঝে যে সূক্ষ্ম সীমারেখাটা থাকে সেটা সবচেয়ে বেশি প্রকট হয় অধিকারের প্রসঙ্গ উঠলে, বুঝেছ? এমন দুর্দিনে আমি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারবো না। তাতে যদি বোনের চালাকির সামনে পরাজয় স্বীকার করতে হয় সেটাই শ্রেয়। শোনো, তুমি বাদবাকি জীবনটা গাছতলায় বসে কাটিয়ে দিতে পারলেও আমার পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। বিয়ের সময় গা ভর্তি গয়না পরে গাদাগুচ্ছের লোক খাইয়ে এত তত্ত্ব নিয়ে কি আমি ভিখিরির সাথে সংসার করতে এসেছিলাম? এই, তুমি ঠিক কি চাইছো? আমাদের সবাইকে পাগল করে দেবে? আমার লাগছে, আমার হাত ছাড়ো। অনেক দিন ধরে তোমার অভব্য আচরণ সহ্য করেছি, কিন্তু আর নয়। শোনো, আমার মুখ কিন্তু খুলিও না। যার জন্য এত শোক প্রকাশ করছো, তাকে যে এতদিন ধরে ঘৃণা করে এসেছো, সেসব কি এক নিমেষে ভুলে গেলে? তোমার মায়ের উপর উনি কি ধরনের পাশবিক অত্যাচার চালাতেন
মনে নেই তোমার? যে মানুষটা আমাদের মাঝখান থেকে চিরতরে চলে গিয়েছে তার নামে নিন্দে করে তুমি কি পাচ্ছ? মারা গেলেই কেউ শয়তান থেকে ভগবান হয়ে যায় না। শ্রীজা, মুখ সামলে কথা বলো। নয়তো কি করবে? মারবে আমাকে? হ্যাঁ, মারো। কিছুক্ষণের মধ্যেই তোমাদের আত্মীয় স্বজনরা এখানে এসে ভিড় জমাবে। তারাও দেখুক আমি কতটা অসহায়। ধামুয়া স্টেশনে নেমে কিছু দূর এগিয়ে আসার পর একটা টোটো চেপে প্রায় 20 মিনিটের পথ অতিক্রম করলে তুলনামূলক স্যাঁতস্যাঁতে নির্জন ও জংলা জায়গায় এসে উপস্থিত হই, যেখানে ঘুঘুর ডাক, মশা মাছির উপদ্রব আর সাপখোপের ভয় রয়েছে। বিকট একটা অষ্টে গন্ধ ভেসে আসছে। পচা ডোবায় যে পরিমাণ আবর্জনা পড়ে, তাতে এর চেয়ে ভালো কিছু আশা করাও অনুচিত। আচ্ছা, এদিকটা সাবধানে পা ফেলবেন, শ্যাওলা জমি ইটগুলো পিচ্ছিল হয়ে গেছে। চন্দন কাকা বাড়িতে আছেন? কে? এখানে কাকে চাই? আমি বিধাত্রী। বাবার বডিটা। বক্তব্য সম্পূর্ণ হওয়ার আগেই ভদ্রলোক দরজা খুলে বাইরে এসে আমাদের পায়ের কাছে হাউমাউ করে কেঁদে লুটিয়ে পড়লেন। আমাকে 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 ক্ষমা করে দিন ম্যাডাম। আমি আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। দয়া করে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবেন না। চাবিটা আমার হাতে দিন। আপনি আপনি এত ঠান্ডা মাথায় কথা বলছেন কেমন করে? বলছিলাম, আপনার সাথে আর কেউ আসেনি? এতটা রাস্তা বডিটার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তো লোকবল প্রয়োজন, নাকি নাকি এখানেই সৎকার করে ফেলবেন? তবে একদিকে ভালোই হবে, নিজের ভিটে বিলীন হয়ে গেলে আত্মা তাড়াতাড়ি মুক্তি পায়। আচ্ছা, এই মুখাগ্নির জন্য কিন্তু রিদ্ধি স্যারের উপস্থিতি আবশ্যক। এবার আপনি যদি অনুমতি দেন, আমি চটজলদি শেষকৃত্যে যেসব সামগ্রী লাগে তার আয়োজন সব করে ফেলবো। বিধাত্রী ম্যাডাম পেছন ফিরে থমথমে দৃষ্টিতে আমাদের দিকে চাইতেই দুজন দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে এসে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শাগনিক চ্যাটার্জি, আর ও আমার অ্যাসিস্ট্যান্ট আরিফ বসু। আপনাদের তো ঠিক চিনলাম না। তারা খুনের ঘটনার তদন্ত করতে এসেছেন। আমি হাত জোড় করে আপনাকে এদের সাথে কলকাতায় ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। পলাশ গুন্ডার লেজে পা দিতে যাবেন না। ওদের কাজে বাধা আসলে শিকারের জীব উপড়ে পচা ডোবায় চুবিয়ে মারে ওরা। আপনি ডেড বডিটা কোন সময় দেখেছিলেন? আগে সকালবেলাতেই চা দিতে এসেই দেখি শোবার ঘরের দরজাটা হাট করে খোলা রয়েছে। তাহলে বিধাত্রী ম্যাডামকে ডেথ টাইমিং গত সন্ধ্যাবেলা বলার কারণ কি? আসলে তিনি আশেপাশের লোকেদের হাত থেকে বডিটা সরিয়ে রাখতে বলেছিলেন, কিন্তু ডাক্তার ডাকতে তো আর মানা করেননি। এমন গুরুতর কেসের ভিকটিমকে ডাক্তারবাবু পুলিশি নিরাপত্তা ব্যতীত স্পর্শ করলেন কোন সাহসে? দামুয়ায় সব সম্ভব। বাইরের দুনিয়ার সাথে এখানকার আইন গুলিয়ে ফেলবেন না। ভদ্রলোকের সাথে কথা বাড়াবার পূর্বে বিধাত্রী ম্যাডামকে অনুসরণ করে ক্রাইম স্পটে এসে উপস্থিত হই। ধৃতিমান বাবুর বডিটা ততক্ষণে সম্পূর্ণরূপে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখ দুটো কোটরাগত, দুই পা দুদিকে ছড়ানো। হয়তো শেষ সময়ে প্রবলভাবে ছটফট করে বাঁচতে চেয়েছিলেন। আঙুলবিহীন কালচে রক্তের ছাপযুক্ত ডান হাতটা পেটের উপর চেপে ধরা, আর বাম হাতটা মেঝেতে পড়ে আছে। শাগনিক যথারীতি মুখে রুমাল চাপা দিয়ে বডিটা খুব কাছ থেকে অবজার্ভ করার পরে বেশ কয়েকটা ছবি তুলে নেয়। আচ্ছা, এখানে কোনো কাছাকাছি বড় হাসপাতাল আছে? আগে ডাক্তারখানার মাতৃসদন আছে, কিন্তু হাসপাতালের পরিষেবা পেতে হলে ভ্যানে চেপে 14 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। ঠিক আছে, ভ্যান ডেকে আনুন। হ্যাঁ ম্যাডাম, এই শেষ যাত্রা সব নিয়ে এরূপ কাটাছেঁড়া করা অনুচিত। আর মিসেস সেনের অনুমতি ব্যতীত আমি আপনার উপর সমস্ত দায়ভার ছাড়তেও নারাজ। তাহলে আমাদের প্রশাসনের সাহায্য নিতে হবে। এ কথা শোনা মাত্রই ভদ্রলোক ভয়ভীতি আর বিরক্তি সহকারে দাঁত কটমট করে আমাদের সামনে থেকে প্রস্থান করলে
বিধাত্রী দেবীর গাল বেয়ে উষ্ণ ধারা গড়িয়ে পড়ে। বাবা, দোছরা মেয়ে আমার কাছে হ্যালুসিনেশন হিসেবে ধরা দিল, নাকি আনপ্রেডিক্টেবল ট্রুথ হয়ে অন্য কিছু বোঝাতে এসেছিল? এরপর প্রায় 15 মিনিটের মধ্যে পাহারাদার ভ্যান নিয়ে হাজির হতেই সবটা আপাদমস্তক সাদা কাপড়ে মুড়ে ভ্যানে চাপিয়ে আমরা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। পথ বলতে ধান জমির আলের মতো সরু কাঁচা রাস্তা, দুপাশে বুনো ঘাস আর নিচু জমি। মাত্রাতিরিক্ত বৃষ্টি হলেই সমগ্র অঞ্চলে হাঁটু সমান জল দাঁড়িয়ে যেতে পারে। জলাশয়গুলো কালচে আর পচা পাতার গন্ধযুক্ত। হলুদ রঙের ওই দোতলা বাড়িটা দেখতে পাচ্ছেন? ওটাই পলাশকুণ্ডার প্রধান ঘাঁটি। রাত নামলে সেখান থেকে চিৎকার, কান্না, বীভৎস হাসির শব্দ ভেসে আসে। এলাকাবাসীদের কাছে ওটা ভৌতিক আবহ ঠেকলেও একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করলেই বোঝা যাবে দীর্ঘদিন ধরে অন্তঃস্থলে কিরূপ ঘৃণ্য স্বার্থ সংরক্ষিত হয়ে চলেছে। আপনি এখানে শেষ কবে এসেছিলেন? তাও প্রায় বছরখানেক তো হতে চলল। কোনো খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন? না, ওদের আক্রোশ কেবলমাত্র পুরুষদের ওপর বর্তায়। তাহলে অফিসের প্ল্যান ক্যান্সেল করতে হচ্ছে। আজ রাতে জেরার পর নজরদারি রাখবো। আমাদের যা হয় হোক, কিন্তু ওদিকে কে কখন আসছে, কি নিয়ে আসছে, কিসের তাগিদে, এই সবটা জানা চাই। মা, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। বিধাত্রী কোনো খবর পাঠিয়েছে? না, তবে বাবার যেখানে যতটুকু পুঁজি জমানো ছিল বিমা কোম্পানিগুলোর কাছ থেকে সেসব তুলে আনার জন্য তো ডেথ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তুমি যদি সময় থাকতে ফাইলগুলো আমার হাতে তুলে দিলে তবে অফিসিয়াল দিকগুলো দেখে রাখতে পারতাম। মানুষ মরে গেলে কি সহজে তার সাথে একাত্মতার সম্পর্ক ভুলে যাওয়া যায়, তাই না? দেখো, বাবাকে হারিয়ে তোমার যতটা কষ্ট হচ্ছে আমার ভেতরেও ঠিক ততটাই ভাঙাচোরা চলছে। কিন্তু তার অবর্তমানে বড় ছেলে হিসেবে যেই সংসারের সমস্ত ভালো মন্দ পরবর্তীতে আমার ঘাড়ে এসে আছড়ে পড়বে, এই বাস্তবতা অগ্রাহ্য করার উপায় নেই। কর্পোরেটে রাত দিন কাজ করে যা পাই তাতে এতগুলো মানুষের পেট চালানো আমার একার পক্ষে প্রায় অসম্ভব। তাছাড়া বোনের বিয়ে দিতে হলেও আটঘাট বেঁধে এগোতে হবে। তাই বাবার জমিয়ে রাখা অর্থে যদি কিছু উপকার হয় সেটা ছেড়ে দেওয়া এক প্রকার বোকামি। বিধাত্রীকে নিয়ে এত দুশ্চিন্তা করার কিচ্ছু নেই। ওকে পার করতে যত টাকা খরচ হবে সবটা তোমার বাবা গুছিয়ে রেখেছেন। সেই তো, শুধু নিজের ছেলে ব্যবসা শুরু করতে চাইলে তাতে বিনিয়োগ করার মতো সামর্থ্য ও মনোবলটুকু ওনার ছিল না। তোটা কি আমার সাথে ঝগড়া করতে এসেছিস? সৃজার সব কথা অবজ্ঞা করলেও এই একটা জায়গায় আমি দ্বিমত প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, আমার বাবা তো একমাত্র জামাইয়ের ভবিষ্যৎ সুস্থির করতে 10 লাখ টাকা দিতেও রাজি ছিলেন, কিন্তু শ্বশুর মশাই উনি তাতেও বাদ সাধলেন। বাহ, তাহলে তো মানুষটা মারা গিয়ে তোমার পথের কাঁটা মুক্ত করে ফেলেছে। এবার দুজনে হাতে হাত মিলিয়ে ব্যবসায় নেমে পড়ো। তার আগে আমি এই বাড়ির দলিলটা একবার চোখের দেখা দেখতে চাই। কেন, ভাগ বাটোয়ারা নিয়ে তোদের মনে কোনো সন্দেহ আছে? এখনো পর্যন্ত পুরো মালিকানা বাবার নামে রয়েছে। তার অবর্তমানে সবটা তুমি পাবে, কিন্তু আমি বেঁচে থাকতে এসব ইট কাঠ আঁকড়ে পড়ে থাকার কি দরকার? তোমাদের যখন যা প্রয়োজন তা আমাকে জানাবে। ঠিক আছে, তোরা বাইরে যা, আমি আলমারি থেকে দলিলটা বার করে আনছি। চাবিটা ঠিক জায়গায় রেখেছিলে তো? তার উপর কাপড় পেঁচিয়ে ধরেছি যাতে আঙুলের ছাপ না পড়ে। এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? মা, আর কতক্ষণ সময় লাগবে? সর্বনাশ হয়ে গিয়েছে, দলিলটা আলমারিতে নেই। এত অভিনয় না করে সোজাসুজি বললেই হতো সবটা বিধাত্রীর নামে লিখে দিচ্ছ। আসলে নিজে তো পৈতৃক সম্পত্তি বলতে কখনো কিছু ভোগ করতে পারোনি, তাই অন্য কেউ একটু বেশি সুযোগ সুবিধা পেলে তোমার তাতে হিংসা হয়। এই কারণেই বাবা তোমাকে এড়িয়ে চলতেন। তখন মনে হতো তোমার উপর অন্যায় হচ্ছে, কিন্তু আজ বুঝতে পারছি তুমি কখনো বাবার মনের মতো হয়েই উঠতে পারোনি। রিধি, আর একটাও বাজে কথা বললে আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো।
হাসপাতালে যাওয়ার পথে একটা পুলিশের জিপের মুখোমুখি হতেই কিছুক্ষণের জন্য হলেও বুকটা ঢিপ ঢিপ করছিল। এই হয়তো জিজ্ঞাসাবাদ করবেন কাপড়ে কি জড়ানো আছে, আমরা কারা, এখানে কি চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সৌভাগ্যক্রমে ওনারা সন্দিহান দৃষ্টিতে আমাদের আচার আচরণের উপর নজর রাখলেও গাড়ি থামিয়ে প্রশ্নোত্তর পর্ব শুরু করেননি। এদিকে পোস্টমর্টেমের অর্ডার দিয়ে আসার পর যখন পূর্বোক্ত ঠিকানায় ফিরেছি তখন সময় দুপুর 1:30। ষড়যন্ত্রকারীদের মাধ্যমে কোনো সূত্র অন্তরাল হওয়ার আগেই আমি আর সাগ্নিক তন্ন তন্ন করে শোয়ার ঘরটা সার্চ করতে শুরু করলাম। আলমারি ড্রয়ার যা কিছু লক করা আছে সব ভেঙে ফেলো। আমি ততক্ষণ ফাইলগুলো নেড়ে ছেড়ে দেখছি। কতদিন যে ঘরে ঝুল ঝাড়েনি তার ইয়ত্তা নেই। মৃতের গলায় সোনার হার, দাঁতের নিচে বিষ, রক্তমাখা জানালাতে মৃত্যুর স্বাদ নিচ। হানাহানির আগুন জ্বলবে, রক্তাক্ত হবে রাত, এত সহজে হার মানলে ভ্রাতার হোক মুন্ডপাত। এসব কোথা থেকে পড়ছিস? সাগ্নিক উইয়ে কাটা একটা বইয়ের মধ্যে থেকে আধখানা কাগজের টুকরো বের করে আমার সামনে তুলে ধরে বলল, এই কাগজে হাতের লেখাটা ভিন্ন। আমিও একবার ওতে চোখ বুলিয়ে নতুন উদ্যমে নিজের কাজে মনোনিবেশ করলাম। এরপর যথারীতি আমার দ্বারা খাটের তলা থেকে আঠালো পদার্থ মাখানো একটি সূঁচ উদ্ধার করা গিয়েছে এবং সাগ্নিকের চোখে জানলার পর্দায় লেগে থাকা তৈলাক্ত আঙুলের ছাপ ধরা পড়ে। হে কি, এই ঘরের এমন ছন্ন ছাড়া অবস্থা করে রেখেছেন কেন? খবরদার, এখানকার কোনো জিনিসে আপনি হাত দেবেন না। আপনারা বাইরের লোক হয়ে আমাকে এত জোর গলায় অর্ডার দিচ্ছেন কোন সাহসে? এই বাড়িতে আমার যা মনে হবে আমি তাই করব। কত খাটাখাটনি করে সবকিছু পরিপাটি করে রেখেছিলাম, আর এক নিমিষে সব লন্ডভন্ড করে দিলেন। মনে রাখবেন, তদারকিতে বহাল থাকা ব্যক্তির হাতে যেই ক্ষমতা রয়েছে তা স্বয়ং বিধাত্রী ম্যাডামেরও নেই। কারণ স্যার নিজের সন্তানদের চেয়েও আমাকে বেশি বিশ্বাস করতেন। পলাশ নামের কাউকে আপনি চেনেন? নাম শুনেছি, কিন্তু চোখে দেখিনি। আর শুধু আমি কেন, এই এলাকার কেউই ওকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি। শুধু গুরুতর অপরাধ করলে তার উপস্থিতির টের পাওয়া যায়। তার মানে লোকটা মন্দ নয়, শুধু জাস্টিস সার্ভ করার পদ্ধতিটা তথাকথিত মাধ্যম থেকে একটু আলাদা গোছে। আপনার নিজস্ব বাড়িঘর আছে? হ্যাঁ, এখান থেকে আধা ঘন্টা দূরত্বেই থাকি। আগে এই বাড়িটা দুজনে মিলেই পালা করে পাহারা দিতাম, তাই সপ্তাহে 4 দিন নিজের বাড়িতে নিশ্চিন্তে ঘুমোতেও যেতে পারতাম। কিন্তু পার্টনার খুন হওয়ার পর থেকে সব দায়িত্ব আমার একার ওপর এসে পড়ে। তার মানে দুজনের মাইনেটাও একা ভোগ করছেন। সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আপনারা কি স্যারের অস্বাভাবিক মৃত্যুর ফলে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকেই দোষী সাব্যস্ত করতে চাইছেন? হ্যাঁ, সঠিক সময় সবটা জানতে পারবেন, এক্ষুনি এত তাড়াহুড়ো কিসের? অপ্রত্যাশিত কাণ্ডগুলো এভাবে আছড়ে পড়ল যে পরবর্তীতে কি করা উচিত আর কি উচিত নয় সেটাই মাথায় আসছে না। কিন্তু আমরা সবটা ছকে ফেলেছি। কি কি বলতে চাইছেন? কি? সাগ্নিক ভদ্রলোককে তোতলাতে দেখে সাগ্নিক প্যান্টের পকেট থেকে একটা রুমাল বার করে তার দিকে এগিয়ে দেয়। এটা দিয়ে মুখের ঘাম মুছে ফেলুন। ওতে কি আছে? ক্লোরোফর্ম? আমাকে অজ্ঞান করে অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন? হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছি ততক্ষণ সজ্ঞানেই থাকবেন। এইসব বড় লোকেদের খেয়াল খুশির জন্য সর্বদা গরিবদের ঝামেলা পোহাতে হয়। শুনুন, স্যারকে খুন করার জন্য এই পৃথিবীতে শত্রুর অভাব ছিল না। সবচেয়ে কাছের জন হলেন তার মেয়ের গুণধর প্রেমিক উজ্জ্বল রায়। তার কথা নিশ্চয়ই এখনো পর্যন্ত আপনাদের কানে পৌঁছায়নি। ছেলেটি একেবারে হতদরিদ্র পরিবারের। বিধাত্রী ম্যাডামকে স্যার খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে ওই ছেলের সাথে সংসার করবার ইচ্ছে থাকলে সম্পত্তির মালিকানা ভুলে যেতে হবে। এদিকে ভালোবাসার টানে বিধাত্রী ম্যাডাম নিজের বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে সম্মত হলে ওই ছেলেটার চোখে সম্পত্তির লোভ দাউ দাউ করে চলে ওঠে। এই কথাগুলো বিধাত্রী ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলতে পারবেন? যার বিপক্ষে মুখ খুলব সেই আমায় শেষ করে ফেলবে। সুতরাং সত্য স্বীকার করে মরলে হয়তো পরপারে গিয়ে কম কষ্ট ভোগ করব। বলুন, আর কি জানতে চান? 2রা মে এই বাড়িতে নতুন কারো আগমন ঘটেছিল? জানি না। স্যার একা থাকার আর্জি জানালে সকালে চা জলখাবার দিয়ে আমি নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম, কিন্তু তিনি গোটা পরিবারের কাছ থেকে বিশেষ কিছু গোপন করার চেষ্টা করছিলেন এটা নিশ্চিত।
কারণ তিনি ধামুয়ায় এসে পৌঁছান 30শে এপ্রিল রাতের বেলা। কিন্তু আমাকে শিখিয়ে রেখেছিলেন অন্য কেউ যাওয়া আসার তারিখ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি যেন 29শে এপ্রিলের কথাই বলি। আচ্ছা, তারিখের বেহিসাবি ব্যাপারটা এর আগে কখনো ঘটতে দেখেছেন? আসলে স্যারের কাছে সংসার মানেই একটা গুরুদায়িত্ব, সেখানে ইমোশনের কোনো জায়গাই নেই। তাই অনেকের আকাঙ্ক্ষা পূর্ণ করতে অপারগ হয়ে এখানে এসে নিজের অশান্ত মনকে শান্ত করতেন। বাড়ির সকলে ভাবত অফিসের কাজে বাইরে যেতে হয়েছে, কিন্তু আমি আর দিলীপ জানতাম মিথ্যে সিক লিভ দিয়ে ব্যাংক থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য হাওয়া বদল করলেন। উজ্জ্বল রায় নামের ছেলেটিকে কোথায় পাবো? ওর পৈতৃক ভিটে দীপ্তপল্লীতে। বাড়িতে বুড়ি মা ছাড়া আর কেউই নেই। ছেলেটা শহরে গিয়ে ড্রাইভারের কাজ জুটিয়ে ফেলায় শুধু রবিবার করে এখানকার খোঁজ খবর নিতে আসে। স্বভাব চরিত্র মন্দ নয়, কিন্তু স্যারের সাথে আত্মীয়তা স্থাপনের মতো স্ট্যান্ডার্ড না থাকায় ওই বিধাত্রী ম্যাডামের দিকে চোখ তুলে তাকানোও বারণ। আপনার সহকর্মীকে কোন পাপে খুন হতে হয়েছিল? স্যার, নিরীহ মানুষের রক্ত জল করা টাকা বেআইনি মাধ্যমে শুষে দিনরাত ফুর্তি করে বেড়াতো। তাই শেষ সময়ে কুণ্ডারা ওর শরীর থেকেই সমস্ত রক্ত নিংড়ে নেয়। সাগ্নিক আরও কিছু জিজ্ঞাসা করতে যাবে তার আগে বিধাত্রী ম্যাডাম দরজার কাছটা এসে উপস্থিত হন। আমি খাবারের ব্যবস্থা করে এসেছি, বাকি কাজকর্ম পরে হবে ক্ষণ। সকাল থেকেই কারো কিছু পেটে পড়েনি, সুতরাং এক বাক্যে প্রতিবেশিনীর গৃহে ভাত, ডাল ও মাছের ঝোল সহকারে 3 জনের পাত পড়ল। কিছুক্ষণ পর আহার সেরে বাইরে বেরিয়ে এসে সবেমাত্র সিগারেট ধরিয়েছি, অমনি সাগ্নিক ভুরু কুঁচকে বলে ওঠে, কালো সুদ চলার কারণে বিধাত্রী দেবী অন্ন দাঁতে কাটেননি ঠিকই, তবে আমাদের খাবার সময়টুকু উনি কোথাও কোথাও হয়ে গিয়েছিলেন। ডেড স্পটটা আর একবার খুঁটিয়ে দেখবি নাকি? লাভ নেই, যদি কিছু সরানোর হতো এতক্ষণে তা সেরে ফেলেছেন। আচ্ছা, আমি নিজের বাড়িতে গেলাম। আপনাদের কোনো প্রয়োজন হলে বিধাত্রী ম্যাডামের কাছ থেকে নম্বর নিয়ে ফোন করে দেবেন, চলে আসবো। ঠিক আছে, সাবধানে যাবেন। পাহারাদার তার ঠিকানায় ফিরে গেলে আমরাও নিজেদের তাগিদে জায়গাটা ঘুরে দেখার পরে টর্চ আর লাঠি জোগাড় করে রাত 12টার সময় পলাশের ডেরার পেছন দিকটায় ঘাপটি মেরে বসে কি কাজকর্ম চলছে তা পর্যবেক্ষণ করতে থাকি। তোর গলা থেকে চেনটা খুলে দে। কি করবি? উফ, এখন সবটা বর্ণনা করার মতো অফুরন্ত সময় আমার হাতে নেই। অগত্যা অর্ডার মেনে সাধের জিনিস সমর্পণ করার পর মটমট করে ধাতব পাত ভাঙার শব্দ কানে এলো। আমার অনুমান টায়ারগুলোর ভেতরে মানুষ খুন করার যন্ত্রপাতি মজুদ আছে। একটা হাতিয়ে নিয়ে আসতে পারলে লড়াইটা সমানে সমানে আসবে। পাগলামে করিস না, গুলি, বন্দুক, বারুদ ছেলে খেলা করার জিনিস নয়। এই সোজা হিসেবটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিস। হ্যান্ডস আপ! অন্ধকারে কি কোথায় রয়েছে তা স্পষ্টভাবে অনুধাবন করা না গেলেও আমার মাথায় যে বন্দুক তাক করা রয়েছে সেটা দিব্যি অনুভব করতে পেরেছিলাম। কে আপনি? এই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করে কোন স্বার্থসিদ্ধি লাভ হয়েছে? যার মৃত্যুর তদন্ত করতে নেমেছিস সে শুধু ভালো মানুষের ভরং করে থাকত, ভিতরটা একেবারে পাকে পরিপূর্ণ। অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনি এভাবে আইন অমান্য করতে পারেন না। সাধারণ মানুষদের ভয় দেখিয়ে দমিয়ে রাখাটাও দণ্ডনীয় অপরাধ, আর এর শাস্তি আপনাকে পেতেই হবে। পলাশ দত্তকে ন্যায় অন্যায় শেখাতে এলে বন্দুকে যে কটা গুলি আছে সবগুলোর মগজে ভরে দেবো সালা। তোদের নাম, পরিচয়, ঠিকানা সব আমার নখদর্পণে রয়েছে। ভেবেছিলাম ধৃতিমান খুন হবার পর ওই অভিশপ্ত জমির খাতা চিরতরে বন্ধ হয়ে যাবে, কিন্তু না, ওর বংশ অর্থের লোভে লাশ কাটতেও পিছুপা হয়নি। তার উপর আপনার এত রাগ কিসের? জানতে চেয়েছিলি না আমি কে? এই দেখ তবে। পলাশের সাগরের পেছন থেকে মশাল এনে অন্ধকার ভেদ করতেই শ্যামবর্ণের স্বাস্থ্যবান দেহ চোখে পড়ল। তার হাতের পেশিতে শিরা ফুটে উঠছে, চোখ দুটো বিস্ফারিত, ঠোঁটের উপর কাঁচা পাকা পুরু গোঁফ, মাথায় এক ঝাঁক কোঁকড়া চুল, কপালে মাঝারি আকারের কাটা দাগ, আর সারা মুখে কালি মাখা, যেন ডাকাত সর্দারের মুখোমুখি অবস্থান করছি। একমাত্র বোনের বিয়ের খরচ জোগাতে গিয়ে সেই যে অন্ধকার জগতের সাথে যুক্ত হলাম, তারপর আর এখান থেকে বের হতে পারিনি। কিন্তু নিয়তি সেই পাপে আমার বোনকে অসুখী করে তুলল। ধৃতিমান নিজ যোগ্যতায় চাকরিতে যুক্ত হলে নিজের সংসারের ওপর থেকে সম্পূর্ণরূপে হাত তুলে নেয়।
তত এনে বিধাত্রী স্কুলে ভর্তি হয়ে গেছে। আমিও দূর থেকে সমস্ত খরচ জোগাতে লাগলাম। অসৎ পদ্ধতিতে আয় করা অর্থ বোন কিছুতেই ঘরে তুলবে না, তাই প্রতিবারই আলাদা ঠিকানা থেকে ধীতিমানের নামে ওর কাছে মানি অর্ডার পাঠাতাম। এর পাশাপাশি ধীতিমান কোথায় লুকিয়ে রয়েছে তার সন্ধান চলতে থাকে, কিন্তু কোনো সূত্র না পাওয়ায় ওর বাবাকে এখানকার বাড়িটা ছোট ছেলের নামে লিখে দেবার পরামর্শ দিই। সেই খবর কানে যেতেই শিকার জালে ধরা পড়ল। এরপর অনিচ্ছা সত্ত্বেও প্রাণের ভয় আমার বোনকে নিয়ে কলকাতায় সংসার পেতেছে, কিন্তু এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। মানসিক ও শারীরিক অত্যাচার, নিজের সন্তানদের খুন করে ফেলার হুমকি, এইসবের মাঝে আমার বোন তটস্থ হয়ে উঠলে কোথায় যেন আমার মধ্যেকার ভালো দিকগুলো হারিয়ে যেতে থাকে। বাবা মা মারা যাওয়ার পর আমি অভিভাবক হিসাবে একা হাতে ওকে বড় করে তুলেছি। তাই এখনো কেউ কেউ ঠকালে আমার তাদের প্রতি ঘৃণা জন্মায়। সঠিক সময় তা শুধরে নিতে পারলে পৃথিবী থেকে জঞ্জাল সরিয়ে দেওয়ার মতো তাদেরকেও কেটে বাদ দিয়ে দিই। এখানকার পুলিশ প্রশাসন সবকিছু জেনেও হাত পা গুটিয়ে বসে আছে। আমার বোন আর ধৃতিমান ছাড়া সবাই জানে আমি মৃত, আর আত্মাকে যে কখনো গারদে আটকে রাখা যায় না। শয়তানটা বন্দুকের ট্রিগার চাপতে যাবে, ঠিক এমন সময় শাগনিক মেঝেতে শুইয়ে রাখা লাঠিটা সমানুপাতিক ভঙ্গিতেই সজোরে টেনে ধরে, আর আচমকা আঘাতে তাল সামলাতে না পেরে মশাল সমেত দুজন মাটিতে লুটিয়ে পড়লে আমি আর শাগনিক সুযোগ বুঝে উঠে দাঁড়াই। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বোনের নামে সিম্প্যাথি গেইন করছিস, অথচ তারই স্বামীকে খুন করার সময় হাত কাঁপলো না। আমি ধৃতিমানকে মারিনি। এখনো সময় আছে, বাঁচতে চাইলে সবটা উগরে দে। ধামোয় পা রাখতেই ওর সাথে আমার সংঘর্ষ হয়েছিল ঠিকই, তবে আমি ওকে খুন করতে চাইনি। তাহলে গুলিটা কে করলো? আমার চোখ শকুনের চেয়েও ভয়ঙ্কর, তাই ওকে শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম। মারার প্ল্যান থাকলে না গুলিটা সোজা মাথায় গিয়ে লাগতো। হাতাহাতির শব্দে ডেরা থেকে 10-12 জন বেরিয়ে এসে আমাদের চারিদিক থেকে ঘিরে ফেলতেই পলাশের চোখ মুখের চাহনি বদলে যায়। আমার একটা ইশারায় রক্ত গঙ্গা বয়ে যেতে পারে। ইট দিয়ে থেতলে সুন্দর মুখগুলো এমন বিভৎস করে তুলবো যে ডিটেকটিভ নামজাতটাও ধামোয়ার নাম শুনে ভয় কেঁপে উঠবে। সাবধান শাগনিক! পলাশের সাগরেদের হাতের মুঠোয় যে ধুনক গুঁড়ো সঞ্চিত ছিল এটা আমি এতক্ষণ খেয়াল করিনি, তবে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে আগুনের শিখা লক্ষ্য রেখে তা তির্যকভাবে ছুঁড়ে দিতেই আগুনের হলকা শাগনিকের হাতের কিছুটা অংশ পুড়িয়ে দেয়। আরিফ, ক্যাচ ইট! কিন্তু শাগনিকও এত সহজে দমে যাওয়ার পাত্র নয়, তাই বুদ্ধি খাটিয়ে আমার দিকে টাইটেনিয়াম লকেটের একটা অংশ ছুঁড়ে দেয়। ব্যাস, এক নিমেষে খেলা ঘুরে গেল। পলাশ ও তার সাগরেদের গলার নলি এখন আমাদের করায়ত্তে রয়েছে। একটা মাত্র ভুল পদক্ষেপ আর মর্ত থেকে সোজা নরকের টিকিট কনফার্ম। তোর লোকজনদের এখান থেকে চলে যেতে বল, কারো হাতে যেন অস্ত্র না থাকে। কেউ এদিকে এগোবি না, সবাই ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দে। শাগনিক, সবাই এর শেষ দেখতে চাইছে, শুভ কাজটা সেরে ফেল। মারিস না, আমি আজ জোর করে নিজের প্ল্যান ভিক্ষা চাইছি। মুক্তি দিতে পারি, তবে আমাদের একটা শর্ত আছে। যত টাকা চাইবি দেব। আগামীকাল সকালে নিজে থেকে পুলিশের সামনে সারেন্ডার করতে হবে। পারবি? কখনো না। আমি এই সিস্টেমকে পা দিয়ে পিষে রেখেছিলাম, তার সামনে মাথা নোয়ানো অসম্ভব। আমি শ্বাস নিতে পারছি না। আমি তোর মন্তব্য শুনতে চাইনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব শর্তে রাজি, সব শর্তে রাজি। I like it. শাগনিক লাস্ট ওয়ার্নিং হিসেবে লোকটাকে দেওয়ালের দিকে ধাক্কা দিয়ে আমার সাথে ওই মুলুক থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হয়। আশা করবো সৎ সাহস থেকে থাকলে পেছনে আঘাত করবি না। পলাশের সাগরেদ তখন রাগে ফুঁসছে, কিন্তু আসল লোক মাথা নত করে থাকায় সেও মুখ দিয়ে কোনো শব্দ নিঃসরণ করার আস্পর্ধা দেখায়নি। চারিদিক বড্ড বেশি নিস্তব্ধ ঠেকছে, যেন সমগ্র ধামুয়া ঘুমে ঢলে পড়েছে। আমরাও বাদবাকি রাতটুকু বাইরে কাটাবার চেয়ে অতি কষ্টে পথ চিনে ধৃতিমান বাবুর বাড়িতে ফিরে আসতেই পাহারাদারের ঘরে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিই।
পরদিন সকাল হতেই ভ্যানে চেপে হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করলাম, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে অস্বাভাবিক কিছু ধরা না পড়ায় কাহিনীর মোড় ঘুরে যায়। এদিকে ধৃতিমানবাবুর কলকাতার বাড়িতেও আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয়েছে। প্রত্যেকের মুখে একটাই প্রশ্ন, সৎকার কর্মে এত দেরি করার কারণ কি? আমাকে যে করেই হোক আজও বাড়ি ফিরতেই হবে। মায়া কাকি সকলের সাথে পেরে উঠছেন না। ওদের কানে খবরটা কে তুললো? আমার বৌদি, তার পেটে কোনো কথাই থাকে না। আগ বাড়িয়ে ব্যাংক কর্মীদের কাছেও খুনের ঘটনা উল্লেখ করেছেন। আপনি চন্দনবাবুকে ফোন করে কাঠের বাক্স, সাদা কাপড় আর পর্যাপ্ত পরিমাণ আইস প্যাকের বন্দোবস্ত করতে বলুন। ডেড বডিটা দুপুরের মধ্যে কলকাতায় ট্রান্সফার করার জন্য আমাদের এগুলো প্রয়োজন পড়বে। রিপোর্টে কি এসেছে বললেন না তো? খনি ঠান্ডা মাথার কারিগর, খাবারের মাধ্যমে কোনো বিষ প্রয়োগ করা হয়নি, তবে মৃতের বুকের কাছটা একটা ক্ষতচিহ্ন রয়েছে। আমার অনুমান ওর দ্বারাই এমন কোনো অচেনা বিষ শরীরে প্রবেশ করানো হয়েছিল যা সময়ের সঙ্গে নিজস্ব যৌগ ভেঙে দেহস্থ উপাদানের সঙ্গে মিশে যায় এবং শিকারকে ধীরে ধীরে নিস্তেজ করে তুলতে সহায়ক। আচ্ছা, ধামুয়া স্টেশনের আশেপাশে আপনাদের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব থাকেন? বিধাত্রী ম্যাডাম ঘাড় নেড়ে নেতিবাচক উত্তর দিলেন। আপনার মায়ের জন্মস্থান কোথায়? ধামুয়া উত্তর রাধানগরের স্টেশনের মধ্যবর্তী এলাকায়। সেক্ষেত্রে তো আপনার মামাবাড়ি সবচেয়ে কাছে। সেই বাড়ির অবস্থা খুব শোচনীয়, প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মানুষজন তো যায়ই না প্রায়। গতরাতে যেই অপ্রত্যাশিত সত্যের সম্মুখীন হয়েছি তার দরুন সাগ্নিক আর আমার চোখাচোখি হয়, তবে সঠিক সময়ের পূর্বে বিধাত্রী ম্যাডামকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। ছোকরা দুটো যতদিন এখানে আছে ততদিন আমি নতুন করে শত্রুপক্ষের রক্তে হাত রাঙানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। শুধু শুধু এটা ভয় নয়, আমার বোনের সংসারে শান্তি বজায় রাখার দায়িত্ব। আমার এলাকায় ঢুকে ধৃতিমানকে কে বা কারা শেষ করলো আমারও সেটা জানা দরকার। তোদেরও কয়েকদিন ছুটি দিলাম, হাওয়া বদল ছেড়ে এসে আবার নতুন উদ্যমে কাজ শুরু হবে, কিন্তু প্রাণ থাকতে পুলিশের সামনে মাথা নোয়াবো না। যেখানে যা যন্ত্রপাতি রয়েছে মাটি খুঁড়ে পুঁতে রাখ। 1 সপ্তাহ পর রাত 12টার সময় এখানে এসে একত্রিত হব, ঠিক আছে? আর তার আগে কাউকে যেন ধামুয়ার আশেপাশেও ঘেঁচতে না দেখি। আর হ্যাঁ, কে কোথায় থাকবি সেসব বৃত্তান্ত পরিবারের কারোর সাথে আলোচনা করার প্রয়োজন নেই, ঠিক আছে? চন্দন মহাশয়ের তত্ত্বাবধানে 3 ঘন্টার মধ্যে গোছগাছ সেরে আমরা স্টেশনে এসে পৌঁছাই। এরপর ট্রেনে 1 ঘন্টা 15 মিনিট অতিবাহিত হলে শিয়ালদাহ স্টেশনে নেমে ক্যাব বুক করে ক্রিক রোডের বাড়িতে যাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট, নির্ঝঞ্ঝাট কেস, ডিটেকটিভ পরিচয় কোনো কিছুই তাদের গাড়িতে সবের জায়গা করে দিতে সক্ষম হয়নি। অগত্যা বিধাত্রী ম্যাডাম ইতস্তত হয়ে প্রস্তাব রাখলেন। আমার এক বন্ধু ক্যাব ড্রাইভার, তাকে ফোন করে সাহায্য চাইব। হ্যাঁ, এটা আগে বললেই হতো। অদূরে দাঁড়িয়ে কথোপকথন পুরনো হলে 20 মিনিটের মধ্যে গাড়ি এসে হাজির হয়। এরপর জ্যাম ঠেলে সোজা সুখনীরের সামনে এসে নামলাম। ছেলেটির পরিচয় কি তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হওয়ার কথা নয়, কিন্তু এই মুহূর্তে আমরা জটিলতা সৃষ্টি করার মনে না থাকায় চন্দন মহাশয়ের কাছ থেকে যা কিছু জেনেছিলাম তা গোপনে রাখি। সবাই তাড়াতাড়ি নিচে নেমে এসো, বাবা মশাইয়ের দেহ আনা হয়েছে। দরজার কাছটায় একজন ভদ্রমহিলা আগে থেকেই পায়চারি করছিলেন। আমাদের দেখা মাত্রই তিনি চিৎকার করে সবাইকে বাইরে আসার অনুরোধ জানান। ইনি আমার বৌদি, ভীষণ চতুর মহিলা। তার সামনে কিছু বলার আগে 10 বার ভেবে বলবেন। এতক্ষণ পর্যন্ত সুখনীর কেবল শোকে থমথমে হয়েছিল, কিন্তু আমাদের উপস্থিতি টের পেতেই সকলে কান্নায় ফেটে পড়ে। তারা দোষীদের শাস্তি দেবার জন্য সর্বাঙ্গীন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দাঁড়া, বাড়ির ভেতরে ঢোকার অধিকার তুই হারিয়ে ফেলেছিস। তুমি বোধহয় উজ্জ্বলের গাড়িতে করে এখানে এসেছো, তাই না? ও, তার মানে খুনির সাথে হাত মেলানো হয়ে গিয়েছে। ভদ্রলোক দাঁত কটমট করে সকলের সামনে বিধাত্রী ম্যাডামের গলাটা চেপে ধরতেই আমি আর সাগ্নিক তাড়াতাড়ি করে পরিস্থিতি সামাল দিই। তাকে ছেড়ে দিন। গায়ে হাত তুলে শাসন করাটা কোনো সমস্যার সমাধান নয়। ওই ছেলেটাই আমার বাবাকে খুন করেছে। উজ্জ্বল তোর মতো লোভী নয়। আবার মুখে মুখে তর্ক করছিস? মা, ওকে সাবধান করে দাও, নয়তো আজ 2টো চিতা জ্বলবে। সরে আসুন। আমি কোনো আইন মানি না। বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে। যেদিন আমার বাবার অপরাধীকে আমার সামনে এনে হাজির করতে পারবেন সেদিন জোর গলায় কথা বলার সাহস দেখাবেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? দরজাটা ওই দিকে।
আমি ওদের হায়ার করেছি, তাই তোর কোনো নির্দেশ মানতে ওরা বাধ্য নন। কান খুলে শুনে রাখ, আজ থেকে আমার কথাই এই বাড়িতে শেষ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এত তাড়াতাড়ি নিজের আসল রং বদলে ফেললি? আহ, তর্ক বিতর্কের জন্য অঢেল সময় পড়ে রয়েছে। আগে নিয়মগুলো পূর্ণ করে দেহটা শ্মশানে নিয়ে যাবার কাজে হাত দাও। মা, আমি ভেতরে গেলাম। বাবা মশাইয়ের অফিস থেকে যারা গতকাল এসে ঘুরে গিয়েছিলেন তাদের পুনরায় খবর দিতে হবে। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম যে যে ওনার মতো অজাত শত্রুকে কেউ এভাবে কষ্ট দিল? বাড়িতে কেউ আছিস? দরজাটা খোল। হ্যাঁ, এটা তো সেই চেনা কণ্ঠস্বর। হ্যাঁ, এখন দেখ, আমার হাতে সময় খুব বেশি নেই, ঠিক আছে? আমি আমি কিছু করিনি। দয়া করে আমাকে মারবেন না। নিজের পিঠ বাঁচাতে খুব তো ডিটেকটিভদের আগে পিছু ঘুরছিলি, এখনো তো ভয় কিসের? আমি শুধু ধৃতিমান স্যারের বডিটা ওদের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, এসবের পিছনে যে আপনি জড়িত রয়েছেন তার রিপোর্টে ধরা পড়েনি। তোর মালিক আমার হাতে খুন হয়নি, ঠিক আছে? আপাতমস্তক চাদর মুড়ি দিয়ে সন্ধ্যের সময় কেউ একজন এদিকটা এসেছিল, আর তার কিছুক্ষণ পরেই ভবলীলা সাঙ্গ হয়ে যায়। কিন্তু প্রমাণ ব্যতীত আমার কোনো বক্তব্যই কারোর কাছে বিশ্বাসযোগ্য বলে বোধ হবে না, আর সেহেতুই আমি নিশ্চুপ থেকেছি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে তাহলে? যতদিন না পর্যন্ত খুনিরা ধরা পড়ছে ততদিন এখান থেকে গা ঢাকা দে। আচ্ছা, ঠিক আছে, আমি সকলের সাথেই যোগাযোগ ছিন্ন করে দেবো। ভুল ক্রমেও যদি ডিটেকটিভরা তোকে খুঁজে বের করে ফেলে, তাহলে বলবি পলাশ গুন্ডা এতদিন যা কিছু করেছে তার দরুন অনুতপ্ত হয়ে নিজে থেকে পুলিশের কাছে সারেন্ডার করেছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাই হবে। আমি চললাম। উপরি চালাকির চেষ্টা করবি না, তাহলে কিন্তু বিনা নোটিসে পচা ডোবার দুর্গন্ধ বাড়তে পারে। হ্যাঁ, সুখুনিরে রাত পর্যন্ত বিভিন্ন মানুষের আনাগোনা চলতে থাকে, কিন্তু কারো মধ্যেই অতিরিক্ত আবেগ, সন্দেহজনক আচরণ, ভয়ভীতি কোনোটাই বিশেষভাবে চোখে পড়েনি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আপনি বরং আজ রাতে সকলের সঙ্গে কথাবার্তা বলে তদন্তের পথটা প্রশস্ত করে রাখবেন। আমরা আগামীকাল এসে জিজ্ঞাসাবাদ পর্বটা সেরে নেব। ঠিক আছে। এই শিশিটা আগে কখনো দেখেছেন? এ কি, এটা কোথায় পেলি? ধৃতিমান বাবুর বাড়ির চারপাশটা ঘুরে দেখার সময় নজরে আসে। কেউ ইচ্ছাকৃতভাবে আছড়ে ভেঙেছে, নয়তো এরূপ পাকাপোক্ত জিনিস অসাবধানতাবশত হাত থেকে পড়ে যাওয়ার ফলে ভাঙবে না। তিনি মৃত্যুর দিন সকাল থেকে কি কি খেয়েছিলেন তা জানেন? বিধাত্রী ম্যাডাম ঘাড় নেড়ে নেতিবাচক ইঙ্গিত দিলে শাগনিক বলে ওঠে, চন্দনবাবুকে জিজ্ঞাসা করে নিলেই হয়। চন্দন কাকা একবারও ফোন করে এদিককার কোনো খোঁজ খবর নেননি, তাই আমি নিজে থেকে যোগাযোগ করতে গেলে ফোনটা সুইচ অফ পাই। আচ্ছা, তার কোনো ক্ষতি হয়নি তো? আচমকা বিপদের আভাস পেলে কিভাবে তা থেকে আত্মরক্ষা করা সম্ভব, এই কৌশল তার কাছে অজানা নয়। আপনি এতটা নিশ্চিত হয়ে এসব কথা বলছেন কেমন করে? ঠিক যেভাবে উজ্জ্বল নামক যুবকটির সঙ্গে আপনার সম্পর্কটা আড়ালে রাখার জন্য কনফিডেন্স গেইন করেছিলেন, সেইভাবে। সরি, আপনাদের মিথ্যে বলতে চাইনি, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছিল। নিজের চোখেই তো দেখতে পেলেন এ বাড়ির কেউ ওকে মেনে নিতে পারেনি। আচ্ছা, গরিব হয়ে জন্মানো কি দোষের? একদম না, কিন্তু কাউকে ভালোবাসলে তার জন্য লড়াই করার সৎ সাহস রাখতে হয়। সাবধানে থাকবেন। চলে আয় শাগনিক। রাস্তায় নেমে দুজনে দুটো সিগারেট ধরিয়ে ক্লান্তি দূর করে বাসস্ট্যান্ডে এসে থামতেই শাগনিক বারংবার পিছু ফিরে কি যেন দেখতে থাকে। কি সমস্যা? সামনে তাকে চলার পরিবর্তে এদিক ওদিক কি লক্ষ্য করছিস? মনে হচ্ছে আপনাদের উপর দূর থেকে নজরদারি রাখা হচ্ছে। ওই বাড়ির সকলেই তোর আর আমার উপস্থিতি সম্পর্কে যথেষ্ট অনাগ্রাহী মনোভাব প্রকাশ করেছিল, সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আজ আমি মন ভরে সাজবো। বাইরের কেউ সিঁথি ভর্তি করে সিঁদুর, লাল টুকটুকে শাড়ি পরা, গা ভর্তি গহনা না দেখুক। রাতের অন্ধকারে আয়নার সামনে নিজেকে এমন পরিপূর্ণরূপে ফিরে পেলে বৈতব্যের সব জ্বালা আমার জুড়িয়ে যাবে। হ্যাঁ, সব জ্বালা জুড়িয়ে যাবে। মা, মা,
মা দরজাটা খোলো, মা। চলে যা, তোর বাবা আমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে। সোনার হারটা সেই পথের উপহার, আমার আর কোনো পিছুটান নেই। তোরা তোরা ভালো থাকিস, যা যা এখান থেকে। দাদা তড়িঘড়ি ঘর থেকে বের হ, মা আর নিজের মধ্যে নেই রে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে বসবে। বিনা নোটিসে পরপর দুদিন অফিস কামাই করায় আজ কি এক্সকিউজ দিয়ে বকুনি থেকে রেহাই পাওয়া যায় তা ভেবে চলেছি। আর অমনি সাগ্নিক এসে সেনবাড়িতে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। কলকাতার বুকে সারি সারি ফ্ল্যাটের মাঝে এখনও যে পুরাতন ধাঁচের বাড়িগুলো সদর্পে মাথা উঁচু করে নিজেদের প্রাচীনত্বের মহিমা ধরে রয়েছে, এটা আমার এই শহরে প্রেমে পড়ার অন্যতম কারণ। তবে গতকাল অত লোকের মাঝে বাড়িটা ঘুরে দেখা সম্ভব হয়নি, সুতরাং আজ কথোপকথনের পাশাপাশি সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আরিফ, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন সময় কার মুখে কিরূপ অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে সেদিকে লক্ষ্য রাখিস। বাড়িতে সকলে উপস্থিত আছেন তো? আজ্ঞে না, কাকা কাকিমার ভাই গতকাল রাত থেকে উধাও, কোথাও যেন একটা উধাও হয়ে গিয়েছে। সে কি, বাড়ির সমস্ত জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা নেড়েচেড়ে দেখেছেন? এই বাড়ির দলিলটাও খুঁজে পাচ্ছি না। শোকগ্রস্ত পরিস্থিতিতেও দলিলের প্রসঙ্গটা সর্বপ্রথম কার মাথায় এসেছিল? দাদার মুখ দিয়ে দলিল দেখতে চাওয়ার বায়না উত্থাপিত হয়েছে ঠিকই, কিন্তু এই চাতুর্যের আসল কারিগর হলেন আমার বৌদি। সবাইকে এখানে ডেকে আনুন, যা কিছু জানার আছে তা একসঙ্গে বসে আলোচনা করে নেওয়া যাক। আমি এই প্রস্তাবের বিরোধিতা করতে গেলেও চোখের ইশারায় থামিয়ে দেওয়া হয়, সুতরাং ও যে ইচ্ছাকৃতভাবে বিবাদ সৃষ্টি করতে চাইছে তা বুঝতে অসুবিধা রইল না। দাদা, বেনুমাসি, সবাই হল ঘরে এসো, আপনারা আমার সাথে আসুন। বাড়ির ভেতরটা খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও দেওয়ালে গাঁথা বিশাল আকৃতির ঘড়ি, কাঠের ফ্রেমে টাঙানো পারিবারিক ফটোগ্রাফ, রংচটা সিঁড়ি, ঝুল পড়া শোপিস এসব উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ছাপ বহন করে চলেছে। এখানে বসুন, মাসি এদের জন্য চাজল খাবারের ব্যবস্থা করো। না না, সেসবের প্রয়োজন নেই। সাত সকালে আমাদের এখানে ডেকে পাঠানোর কারণ? গতকাল আলাপ পরিচয়ের সুযোগ পাইনি যে। নমস্কার, আমি আরিফ বসু, একটি নামকরা ম্যাগাজিন ডিপার্টমেন্টের ট্রাভেল রাইটার। আমি সাগ্নিক চ্যাটার্জি, প্রাইভেট কোম্পানির অডিট অফিসের পদে নিযুক্ত রয়েছি। আচ্ছা, আমার নাম সৃজা, আমি এই বাড়ির বড় বৌমা। আমি ঋদ্ধি সেন, টিসিএস এমপ্লয়, আর ইনি আমার মা রেণুকা সেন। এ বাড়িতে পা রাখতেই বিধাত্রী ম্যাডাম বললেন আপনার কাকা নাকি নিজ পরিবার সমেত অন্য কোথাও চলে গেছেন। তাই এই ব্যাপারে আপনি বিস্তারিত কিছু জানেন? আত্মীয় স্বজনদের ট্রেনে তুলে দেবার নাম করে একটা বড় ব্যাগ নিয়ে বের হয়েছিল। হয়তো সোনা দানা যা আছে সব গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, সত্যি বলতে গেলে মায়ের মানসিক অবস্থাও সুস্থির নয়। গতকাল রাতে হয়তো আত্মঘাতী হবার চেষ্টা করেছিলেন, কিন্তু সঠিক সময় আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ায় অঘটনের হাত থেকে রেহাই পাই। সে কি, এই অবস্থায় আপনাদের শক্ত মনে লড়াই করতে হবে আর তার পরিবর্তে নিজেদেরকে শেষ করে দেওয়ার কথা ভাবছেন? জ্ঞানের বাণী ছেড়ে কাজের দিক কতটা এগোলো তা জানতে পারি। আপনাদের মধ্যে থেকে কার অত্যধিক বডি অয়েল মাখার অভ্যেস রয়েছে? মানে শীত গ্রীষ্ম বর্ষা কোনো মরশুমই বাদ যায় না এরকম আকর্ষণ? আমার কাকিমা মাখেন। কেন বলুন তো? কেনর উত্তরগুলো শেষ মুহূর্তে পাবেন। আপাতত আমাদের সাথে সহযোগিতা করাই আপনাদের কাম্য। আপনার সন্দেহের তালিকায় কি কোন অবস্থানে রয়েছে? কাকা নেশাগ্রস্ত রকচটার বেখেয়ালি মানুষ হবার দরুন দোষ না করে অনেক সময় দোষী সাব্যস্ত করা হয়, কিন্তু অন্যদিকে আমার নিজের দাদার এই বাড়ির প্রতি লোভ কম ছিল না। মা গো মা, কি দুঃসাহস দেখেছ! ইচ্ছে করছে ঠাস ঠাস করে সপাটে চড় কষিয়ে দিই। নিজের প্রেমিককে গাড়ি কিনে দেওয়ার জন্য তুমি যে বাবা মশাইয়ের আলমারি থেকে 40,000 টাকা চুরি করেছিলে সেটা তাদের জানিয়েছ? চুরি করিনি, যেটুকু অর্থ কম পড়েছিল তা ধার হিসেবে নিয়েছিলাম, আর উজ্জ্বল সেসব অনেক আগেই পরিশোধ করে দিয়েছে। আসল কথা হলো নিজের টিউশনির টাকা জমিয়ে বাবা মশাইয়ের হাতে তুলে দেবার পর প্রেমিকের ঋণ পরিশোধের গল্প শুনিয়েছ। তাতে তোমার সমস্যাটা কোথায়? উনি আগাগোড়াই গম্ভীর প্রকৃতির মানুষ, আমাদের সম্পর্কে বেশিরভাগ সময় শ্রোতার ভূমিকা পালন করে গিয়েছেন, কিন্তু কখন কি প্রয়োজন তা তার মৌনতা লক্ষ্য করে বুঝে নিতাম। সেদিন তার আচার আচরণের মধ্যে কি কোনো প্রকার অস্বাভাবিকত্ব ফুটে উঠতে দেখেছিলেন? হ্যাঁ, বারবার বাথরুমে যাচ্ছিল, তবে শরীরের গতিকের কথা জিজ্ঞাসা করলে হাত নেড়ে ইতিবাচক উত্তর দেন।
বাবা মশাই যেদিন নিখোঁজ হলেন সেদিন সকাল থেকে পিছনের দরজার কাছটায় তৈলাক্ত আঙুলের ছাপ আমি লক্ষ্য করেছিলাম। এর আগের মুহূর্ত পর্যন্ত সেটা সন্দেহজনক বলে বোধ না হলেও আপনার প্রশ্নটা শোনার পর মনে কিন্তু খটকা লাগছে। গ্রেট, দুটো চাপ মিলিয়ে দেখলে শাগনিকের বক্তব্য সম্পূর্ণ হওয়ার পূর্বেই ভদ্রমহিলা মুখ বেজার করে বললেন, আমি তো ওটা বেনুমাসিকে দিয়ে পরিষ্কার করিয়ে ফেলেছি। গড, আপনার কাকা কোথায় যেতে পারেন সেই বিষয়ে কোনো ধারণা রয়েছে? সকলে এক বাক্যে নেতিবাচক উত্তর দেয়। এখানকার পাড়া প্রতিবেশীদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন? সকলেই বাবাকে শেষ সময় দেখতে এসেছিলেন, কিন্তু কিছু মানুষের কান্নার শব্দ তো আমাদের চিৎকারও ছাড়িয়ে গিয়েছিল। অফিস কলিগরাও এমন খবরে যথেষ্ট মর্মাহত। বাবার মতো সৎ কর্মচারী খুঁজে পাওয়া মুশকিল। অফিসে একজন এমপ্লয়ি কালো টাকার তাগিদে বেশ কিছু ফাইল বিপথে হস্তান্তরিত করতে চেয়েছিল, কিন্তু বাবার কানে সেই খবর গেলে উনি নিজের জীবনের পরোয়া না করে তাকে বসের হাতে ধরিয়ে দেন। ভদ্রলোকের নাম ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে রাখবো। আমরা আজ আসছি, খুব শীঘ্রই আবার দেখা হবে। এই বলে বড় রাস্তায় এসে নামতেই কাছের একটা দোকান থেকে ছোলার ডাল আর কচুরি সহকারে সকালের জলখাবার সেরে যে যার অফিসের দিকে এগিয়ে গেলাম। কিন্তু তদন্তের সূত্র দূরে ঠেলে কাজে মন বসানো খুব চাপের। যেন তেন প্রকারে 8.5 ঘন্টা অফিসে কাটানোর পরে বাড়ি ঢুকতেই দেখি শাগনিক এক হাতে প্লাস্টিকে মোড়ানো তরল আর অপর হাতে একটা কাগজ ধরে আপন মনে কিসব বিড়বিড় করে চলেছে। এ কি, দরজাটা খুলে রেখেছিস কেন? সবেমাত্র ল্যাব থেকে ফিরলাম। আর অফিস? আপডে করে বেরিয়ে এসেছি। ওর গম্ভীর মুখাভঙ্গি দেখে এর চেয়ে বেশি কিছু জানতে চাওয়ার সাহস হয়নি। তবে রাতে খাওয়ার টেবিলে বসে বলল, ঋতিমান সেন যে ব্যাংকে কর্মরত ছিলেন, আগামীকাল সেখানে হানা দিতে হবে। এটা অর্ডার না সিদ্ধান্ত সঠিকভাবে বুঝতে পারলাম না, তবে সকালবেলা যথাসময়ে তৈরি হয়ে নিজের ভাগের কাজটুকু সম্পূর্ণ করেই রেখেছিলাম। এক্সকিউজ মি, ভেতরে আসতে পারি? টাকা উইথড্রয়াল বা ডিপোজিট করতে হলে 3 নম্বরে কাউন্টারে গিয়ে দাঁড়ান। আপনার ব্যাংকের যে কর্মচারী পরলোক গমন করেছেন তার রহস্য মৃত্যুর তদন্তের কাজে আমরা জড়িত। ডিটেকটিভ শাগনিক চ্যাটার্জি এবং অ্যাসিস্ট্যান্ট আরিফ বসু। এবার বলুন, কত নম্বর কাউন্টারে গেলে ঠিকঠাক উত্তর পাবো? ও, ভেরি সরি, বলুন কি জানতে চান? ভদ্রলোক সৌজন্যতাবশত তার মুখোমুখি দুটি চেয়ারে আমাদের বসতে বললেন। ইতিমধ্যে এখানকার কোনো এমপ্লয়ি ছুটিতে রয়েছেন? না, আপাতত সব কিছু নর্মাল, তবে দুজন বিগত কয়েকদিন ছুটিতে ছিলেন। আজকের মধ্যে যে করেই হোক প্রত্যেক কর্মীর পার্সোনাল বায়োডাটা আমার চাই। স্যার, এটা আমার পক্ষে সম্ভব নয়। প্রশাসনের নোটিশ সঙ্গে থাকলেও নয়। ম্যানেজারের রুমে বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা বিরাজ করার পরে কিবোর্ডের খটাখট শব্দের সাথে প্রত্যুত্তর এলো। আচ্ছা, বাইরের বেঞ্চে গিয়ে বসুন, আমি চেষ্টা করে দেখছি। কি গো, কোথাও যাবে নাকি? হ্যাঁ, তোমার বাপের বাড়িতে। মানে বাবা মা সুস্থ আছেন তো? হ্যাঁ, শ্বশুরমশাই আমার ব্যবসার জন্য যে টাকাটা দেবেন বলেছিলেন সেটা আদায় করতে যাচ্ছি। ওসব এখন হবে না। কেন? আমি অনেক আগেই তোমার নাম করে ওই টাকা নিয়ে এসে সীতাহার করিয়েছি। কিন্তু আজ যদি তুমি অপঘাতে মারা যাও, সেই গয়না ভোগ করার মতো তো কেউ থাকবে না। তুমি তুমি অমন করছো কেন? শান্ত হও, শান্ত। এই নিন, ফাইলটা ধরুন। অশেষ ধন্যবাদ। দুজনের অফিস বিপরীত মেরুতে অবস্থান করায় ফাইলটা ব্যাগে ভরে শাগনিক বাসে উঠতেই আমি পরের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। ওদিকে চন্দন মহাশয় এখন কি অবস্থায় রয়েছেন কে জানে। হ্যালো স্যার, আপনি কি এই মুহূর্তে বাড়িতে আছেন? কেন, কি, কে, সব বলবো, কিন্তু ফোনে নয়, মুখোমুখি। সন্ধ্যাবেলা দুজন 5-10 মিনিটের ব্যবধানে নিজস্ব গন্তব্যে ফিরে আসার পর শাগনিককে সিগারেটে টান দেওয়ার পাশাপাশি একটা প্রেসক্রিপশন নিয়ে নাড়াচাড়া করতে দেখি। নতুন করে আবার কার কি হলো? এটা মিস্টার সেনের মেডিকেল রিপোর্ট। মৃত্যুর আগে 4 মাস যাবৎ তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়েছিলেন। বিধাত্রী ম্যাডাম ছবিটা পাঠাতেই প্রিন্ট আউট করে ওষুধের দোকানে নিয়ে গিয়ে কোনটা কিসের জন্য প্রযোজ্য তা জেনে এসেছি। আজ রাতের খাবারটা অর্ডার করে দে, হাত পুড়িয়ে রান্না করার মতো এনার্জি নেই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বাড়িতেই আছি এখন।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। কার ফোন? দরজাটা ভালো করে লক করে রাখবি, আমার ফিরতে রাত হবে। সে কি না খেয়েই বেরিয়ে যাবি? আমি বাইরে কিছু খেয়ে নেবো, বাই। শাগনিককে একা ছাড়তে মন সায় দেয়নি, কিন্তু সারাদিন অফিস ঠেলে ওর সাথে পাল্লা দিয়ে ছুটে চলার মতো অবস্থাও তখন আমার ছিল না। ওই দেখুন, এত রাতে একটা ড্রাইভারের সাথে টাকা পয়সা নিয়ে লেনদেন চলছে। বিধাত্রী ম্যাডাম, আপনার এখানে কি চাই? পালাও পালাও উজ্জ্বল, তারা যেন কিছুতেই তোমার নাগাল না পায়। দাঁড়া, বলছি। আপনার প্রেমিক সৎ হয়ে থাকলে আমাদের দেখে ভয় পালিয়ে গেল কেন? ও ও ও কিছু জানে না, দয়া করে ওকে ছেড়ে দিন। আমি এই মুহূর্তে আপনাদের বাড়িতে গিয়ে সবকটা ঘর সার্চ করে দেখব। আমি রাজি স্যার, আপনি আসুন। উফ, কটা বাজে? ঘড়িতে সময় সকাল 6:05। এদিকে শাগনিকের বাড়ি ফেরার নামগন্ধ নেই। ফোন করতে যাব অমনি কলিং বেলটা বেজে উঠল। আমি জানি তোর মনে অনেক সংশয় জমেছে, কিন্তু আমি ভীষণ ক্লান্ত রয়েছি, পরে কথা বলবো। প্রত্যেক দিন একসাথে অফিসে যাওয়ার জন্য রেডি হই, কিন্তু আজ শাগনিক নাক ডেকে ঘুমোচ্ছে। অগত্যা আমি একটা চাবি নিয়ে দরজাটা লক করে নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়লাম, কিন্তু সন্ধ্যায় ওর চওড়া হাসি দেখে কেমন যেন সন্দেহ হলো। বিধাত্রী ম্যাডামকে ফোন করে জানিয়ে দিই খুনি ধরা পড়েছে। আগামীকাল সকালে তাকে নিয়ে ওই বাড়িতে হাজির হব। পরদিন ভোর 5টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে ব্ল্যাক কফি সহকারে শাগনিককে জাগিয়ে তুলতেই আধো ঘুম জড়ানো কণ্ঠে প্রশ্ন করল, যে তুই কি সারা রাত মশা মেরে কাটিয়েছিস? খুনটা উজ্জ্বল নামক ছেলেটি করেছে এটা শিওর, কিন্তু কিভাবে করেছে? বেশ, দেখা যাক। এরপর বেলা করাতেই শেষবারের মতো দুজন তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সুখনীরের উদ্দেশ্যে। দাঁড়া, এক্ষুনি কলিং বেল প্রেস করিস না। আমরা কার জন্য অপেক্ষা করছি? শাগনিক উত্তর দিল না, কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে একটা রহস্যময় হাসি। ভেতরে আসুন। দরজাটা খোলা থাক, আর একজন আসবে। একা এলেন যে? আমাদের মাঝে একজন অপূর্ব সুন্দরী রমণীর আগমন ঘটল। তার পরনে রয়েছে কালো রঙের সিল্কের শাড়ি, তাতে আবার সূর্যমুখী ফুলের ছাপ। ফাইল ধরে রাখা হাতে সরু চেনের ঘড়ি, পায়ে হিল জুতো, হাইলাইট করা চুল খোঁপা করে বাঁধা। ঠোঁটের কোণে বিজয়ীর হাসি টেনে শাগনিকের পাশে এসে দাঁড়ালেন। এ কি, ইনি এখানে কি করছেন? সবার প্রথমে স্বীকার করছি, খুনিকে ধরে আনার পেছনে বিধাত্রী ম্যাডাম ও তার পার্টনারের ভূমিকা অপরিসীম। হঠাৎ করে এবারই সার্চ করার সময় আরেকটি উটকো চিঠি না পেলে কেবলমাত্র হাতের লেখা মিলিয়ে এত সহজে অপরাধীকে শনাক্ত করা সম্ভবপর হতো না। কে সে? আমি ধৃতিমান্দার খুনি। আমার স্বামী যেখানে মারা গিয়েছেন সেখানে আপনার উপস্থিতি একেবারেই অসম্ভব। তাই বুঝি? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো তো, ধৃতিমান্দা কলকাতায় ব্যাংকের চাকরিটা পাওয়ার পর তোমাকে কলকাতায় নিয়ে আসতে এতদিন সময় কেন নিয়েছিল? যে পুরুষের কাছে স্ত্রী সন্তান সহ ভরা সংসার রয়েছে, সে শান্তির আবেগ দীর্ঘদিন ভুলেছিল কোন মানুষকে পেয়ে? ভ্রষ্টা নারীর জালে জড়িয়ে অমন অনেকেই প্রতভষ্ট হয়, কিন্তু সময় থাকতে যারা ভুল সূত্রে নিয়ে সংসারে ফিরে আসে তাদের চরিত্রে দাগ লাগে না। একজন মেয়ে হিসেবে আমি কখনোই অপর একটি মেয়ের সুখের সংসার ধ্বংস করতে চাইনি, কিন্তু ধৃতিমান্দার সাথে সম্পর্কে জড়াবার পর বুঝতে পারলাম সুখ নামক শব্দটাই তার জীবনে একটা মিথ। তোমার দাদার ভয়ে চিরকাল একটা মৃত বৈবাহিক সম্পর্ক তাকে অনিচ্ছা সত্ত্বেও বয়ে বেড়াতে হয়েছিল। সব মিথ্যে, সে তো কবেই মারা গিয়েছে। মৃতদেহটা আপনি নিজের চোখে দেখেছিলেন? না, খবরটা শোনা মাত্রই এমন ভেঙে পড়েছিলাম যে আমার স্বামী একা হাতে ওদিকটা সামলেছেন। তোমার দাদা নিজের বোনকে গোত্রান্তর করার সময় যেই বিপুল পরিমাণ ধার দেনা করেছিল তা শোধ করতে না পেরে স্বেচ্ছায় চেনা প্রান্তর থেকে গা ঢাকা দেয় এবং পরবর্তীতে খুনে আসামি হয়ে ওঠে। শেষবার ধামুয়ায় পা রাখতেই সেই ভয় বজায় রাখার জন্য ধৃতিমান্দার উপর গুলি চালানো হয়, কিন্তু সৌভাগ্যবশত সেটা গাড়ির টায়ারে গিয়ে লেগেছে। এসব প্রসঙ্গ পরে বিশ্লেষণ করা যাবে, খন আগে আসল টপিকে ফোকাস করুন। নিজের বৈবাহিক জীবনের সমীকরণ আমার কাছে গোপন রেখে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন একসাথে স্বামী স্ত্রীর মতন জীবনযাপন করার পর যখন ধৃতিমান্দা ওই গুন্ডার ভয় আমাকে ছেড়ে দেবার কথা মাথায় আনলো, সেদিন আমি রাগের বশে আগাম কিছু না জানিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হই।
ভাগ্যের কি অদ্ভুত পরিহাস দেখুন। সেদিন সকাল থেকেই দুই ভাইয়ের মাঝে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তর্ক বিতর্ক চলছিল। সুতরাং সেই মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে আমি রান্নাঘরে অন্যান্য মহিলাদের কথায় ব্যস্ত রাখার সময় নিজের সাথে বয়ে আনা বিষটা চায়ের কাপে মিশিয়ে দিই। কিন্তু এই একই কাজ যে ধীরাজবাবুও করবেন সেটা অভিপ্রেত ছিল না। কোইন্সিডেন্টালি দুজনের কাপটাও মিলে যায়। এরপর বিষের খবর জানাজানি হলেও কেবলমাত্র একজন অপরাধী ধরা পড়েছিল। 29 তারিখ ধৃতিমান সেন কোথায় গিয়েছিলেন? কলকাতায় আমার বাড়িতে ছিলেন। আমি এখনো পর্যন্ত ওর আশায় অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্তও নিইনি। আপনি ধামু আর বাড়িতে গিয়েছিলেন কিসের লোভে? ধৃতিমানদা বলেছিল ওর স্ত্রী বেঁচে থাকাকালীন অবস্থায় কিছুতেই আমাকে স্বীকৃতি দিতে পারবে না, আর গুন্ডার ভয়ে ডিভোর্সের পথে হাঁটাও মুশকিল। সুতরাং রেণুকা দেবীকে খুন করাই একমাত্র মাধ্যম। কিন্তু আমি এই প্রস্তাবে অসম্মত হলে আমাকে অগাধ সম্পত্তির লোভ দেখাতে শুরু করে। আমার ভুলের কারণে আমি নিজের সন্তানদের নিঃস্ব করে দিতে পারবো না, তাই কলকাতার বাড়িটা ওদের জন্য তোলা রইল, কিন্তু ধামুয়ার বাড়িটা তোমার নামে লিখে দেবো। তোমার ভাই পাল্টা জিজ্ঞাসা করলে কি জবাব দেবে? তার কাছে এই দলিল পৌঁছানো আর হাতে চাঁদ পাওয়া দুটো একই ব্যাপার। যেখানে বাবা নিজে থেকে তাকে বিশ্বাস করতে পারেননি, সেখানে বড় দাদার উপর অন্ধ হয়ে আশা করে বসে থাকার কোনো মানে হয় না। তুমি আমাকে এমন অচেনা জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলবে না তো? আজকাল খুব হিন্দি সিরিজ দেখছো মনে হচ্ছে। আমি সারা জীবন নিজের প্রাপ্যটুকু থেকেও বঞ্চিত হয়েছি, তাই অতিরিক্ত প্রত্যাশা রাখতে আমার খুব ভয় হয়। এই চাদরটা ধরো, কেউ যেন ওই বাড়িতে তোমার উপস্থিতি টের না পায়, তা মাথায় রাখবে। ধৃতিমানদার বলে দেওয়া পথ ধরে 2রা মে ধামুয়ায় পৌঁছালে উকিল ডেকে নতুন করে দলিল লেখানোর বন্দোবস্ত শুরু হয়। কিন্তু এসবের মাঝে সেই প্রথমবার ধৃতিমানদার অপর একটি স্বার্থান্বেষী রূপ ধরা পড়ে। আনন্দী, আমি তোমাকে এরূপ ঐশ্বর্য দিয়ে যাচ্ছি, অথচ পরিবর্তে তুমি আমায় কিছু দেবে না। কি চাও বলো? ব্যাংকের চাকরিতে জয়েন করার পর সর্বপ্রথম তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। তারপর কতবার বদলি হবার অফার নিয়ে তুমি বাইরে বাইরে থেকেছ। সময় বিশেষে আমার ভাগের চাপটুকুও না বলতেই নিজের কাঁধে তুলে নিয়েছিলে। এবার আমি চাই এই ফাইলগুলোতে সই করে তুমি চাকরি থেকে ইস্তফা দাও। অনেক বছর উপার্জনের তাগিদে নিজের যত্ন নেবার অবকাশ পাওনি, তাই বর্তমানে নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার কাছে নিত্য নতুন রূপে প্রেজেন্ট করা ছাড়া অন্য কোনো দিকের চাপ নেওয়া অপ্রয়োজনীয়। আফটার অল, আই এম ইয়োর পার্মানেন্ট প্রোভাইডার। কিন্তু চাকরিটা আমি পড়াশোনা করে নিজের যোগ্যতায় অর্জন করেছিলাম। ভালোবাসা আগে নাকি প্রফেশন? এই প্রফেশনের মাধ্যমে আমি তোমাকে পেয়েছি, তাই দুটির কাউকে আমি অবহেলা করতে পারবো না। তাহলে ধরে নাও নতুন কোনো ব্যক্তি এসে যাতে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে না পারে, সেই কারণেই গৃহবন্দী করে রাখতে চাইছি। কি লেখা আছে ওতে? ভয় নেই, তোমার কাছ থেকে কিছু কেড়ে নেব না। ফাইলগুলো সামনে এনে আমি একের পর এক পৃষ্ঠা বদল করতে থাকলে তাতে কয়েকজন ক্লায়েন্টের বিবরণ, ব্যাংক ডিটেলস, মোটা অর্থের পরিমাণ এসব চোখে পড়ে। আর শেষে খুব স্পষ্টভাবে লেখা রয়েছে সেই সমস্ত অর্থ তারা সজ্ঞানে আমার নামে ট্রান্সফার করেছেন। আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমার জন্য ছোট্ট একটা স্ক্যাম করতে হবে, কিন্তু আমি কথা দিচ্ছি পুলিশ, ডিটেকটিভ, সিবিআই কেউ তোমার টিকিটিও ছুঁতে পারবে না, কারণ এখানে বেশিরভাগ মানুষের কালো টাকা জমা রয়েছে। আর তারা আমার সততাকে বিশ্বাস করে এই অ্যামাউন্টটা ব্যাংকে জমা রেখেছেন। ও প্লিজ, পরপুরুষের সাথে বসে নীতিবাক্য আওড়ানোটা বড্ড বেশি বেমানান। তোমার লজ্জা করছে না এতটা নিচে নামতে? তুমি কি এতে সই করবে না? ইয়েস অর নো? মরে গেলেও না, আমি কখনো কর্মক্ষেত্রের সাথে বেইমানি করতে শিখিনি। বাহ, তার মানে শুধু পরের স্বামীকে জোর করে নিজের কাছে আটকে রাখতে শিখেছিলে। এই বাড়ির দলিলটা কোথায়? ওটা যেখানে থাকার সেখানেই রয়েছে। তাহলে ওটা কিসের কাগজ? আগে সই, পরে উত্তর। না, তোমার সমস্ত কুকীর্তি আমি এক্ষুনি ব্যাংকের সবাইকে ফোন করে জানিয়ে দেব। এখন তো ভয় হচ্ছে কিছু মাস আগে যেই ফাইল জালিয়াতির ব্যাপারটা সামনে এসেছিল ওটা হয়তো তোমারই কারসাজি। একদম ঠিক ধরেছ,
কিন্তু এসব কথা চার দেওয়ালের বাইরে গেলেই বিপদ। আমার গায়ে বড়জোর কাদা ছিটবে, কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ পড়লে তোমাকে বাদবাকি জীবনটা গারদের ওপারে কাটাতে হতে পারে। এই ছড়িটা দেখতে পাচ্ছ? এই মুহূর্তে আমার বিরোধিতা করার ফল বড় ভয়ানক হতে পারে। ধৃতিমানদা, আমি তোমাকে ভালোবাসি। প্রয়োজন নেই। আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু শর্ট ফর্মে টাকা জুগিয়ে দেবার মতো শিকারের অভাব ছিল। যে জায়গাটা পূরণ করতে তোমাকে এখানে টেনে এনেছি। একদম এদিকে এগোবে না, আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। আমি এখানকার আদি বাসিন্দা, সুতরাং তোমার বক্তব্যের চেয়ে আমার উপরেই ওদের বিশ্বাসের পাল্লাটা বেশি ভারী থাকবে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে এই শয়তানটার হাত থেকে রক্ষা করো। চুপ, একদম চুপ। ছেড়ে দাও, আমি আর কখনো তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করব না। আমি হার মানছি। যে একবার ছোবল মারার জন্য ফনা তোলে, সে আবার সুযোগ পেলে ফোঁস করার জন্য মুখিয়ে থাকবে। তাই এই বিষ গাছ সমূলে উৎখাত করে ফেলাই শ্রেয়। না, আমাকে মেরো না, আমাকে মেরো না। স্যার, এসব আপনি কি করছেন? অনাহুত অতিথির কণ্ঠে ধৃতিমানদার নজর সরতেই আমি ওকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে টেবিল থেকে ভারী কিছু হাতাবার জন্য ব্যস্ত হয়ে উঠি। আর তৎক্ষণাৎ চোখে পড়ে কুচবিচ। গাছটা ধৃতিমানদার বাড়ির বেড়া ঘেঁষে বেড়ে উঠেছিল। ফলের রং আর গড়ন দেখে পছন্দ হওয়ায় কিছুক্ষণ আগেই টেবিলে এনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু ধৃতিমান্দা সতর্ক করে দেয় ওই বীজ নাকি সাপের বিষের চেয়েও ভয়ঙ্কর। এরপর ধৃতিমান্দা ছুরি দিয়ে আমার দিকে এলে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক তাকে চেপে ধরে। সরে আসুন স্যার। তুই বেঁচে আছিস? কিন্তু পলাশ যে বলেছিল পচা টোবায় তোর লাশ পড়ে থাকতে দেখেছে। মরণের সময় ঘনিয়ে এসেছে তা টের পেতেই অপর ব্যক্তিকে আমার পোশাক পরিয়ে বদির পাঁঠা হিসেবে তৈরি করে রেখেছিলাম। কথা হয়েছিল 1 রাত পাহারায় থাকলেই 3000 টাকা দেবে। ব্যাস, এরপর রাতের অন্ধকারে পলাশ গুন্ডা শিকারকে মুখ বেঁধে ওর ডেরায় নিয়ে যাওয়ার পর প্রবল মারধর করে। এমনিতেই যে প্রকার ভূগোল বদলে দিয়েছিল, তাতে আসলে কে মারা গিয়েছে তা শনাক্ত করার দায় হয়ে পড়লে ওই সুযোগ কাজে লাগিয়ে আমি গা ঢাকা দিই। তাহলে আজ সবকিছু স্বীকার করছিস কিসের স্বার্থে? সেটা বলার জন্যই তো ফিরে এলাম। ধৃতিমান্দা কথায় ব্যস্ত হয়ে পড়লে সই করার জন্য আগে থেকে গুছিয়ে রাখা কলমটা হাতে শক্ত করে তার দিকে এগিয়ে যায়। এরপর আলতো করে তার কাঁধে হাত রাখতেই সে যখন রক্ত জবার মতো লাল চোখ নিয়ে আমার দিকে ফিরে দাঁড়ায়, তখন আমার শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল সবটা দিয়ে আমি ওর বুকের ওপর একের পর এক আঘাত সৃষ্টি করতে থাকি। দিলীপ, ওকে চেপে ধর। আজ এই ভিটেতে কাল নাগিনীর চোখ উপড়ে ফেলবো। তড়িঘড়ি করে ওই বীজগুলো হাতে তুলে তার রসটা ওই ক্ষতস্থানে মাখিয়ে দিতে অপর ব্যক্তিটিও ভয় থমকে দাঁড়ায়। পলাশ, শিগগির এদিকে আয়, স্যারকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওকে বাঁচানোর চেষ্টা করে নিজের পাপকে আর বাড়াবেন না। তিনি আপনার কি ক্ষতি করেছিল? নিরীহ মেয়েদের ইমোশন নিয়ে ছিলিমিনি খেলার পর দায়ভার নেবার বেলাতে বিকৃত শর্ত আরোপিত করেন। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কোথায়? মাগো, আর পারছি না। এতদিন যে মহানুভবতার মুখোশটা আগিয়ে রেখেছিলেন তা আনন্দিকর সকলের সামনে টেনে ছুঁড়ে ফেলবে। সশরীরে সেই বঞ্চনা সহ্য করতে না হলেও আপনার আত্মা অপমানের ভারে প্রতিনিয়ত দগ্ধ হবে। বেঈমান, আমাকে খুন করে তুই এখান থেকে একাকী পালিয়ে যেতে পারবি বলে ভেবেছিস? আর কিছুক্ষণের মধ্যেই উকিল এসে হাজির হবেন, সেই এই খুনের কেস লড়বে। স্যার, স্যার চোখ খুলুন। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। ধৃতিমান্দার অ্যালার্জি থাকার দরুন বিষ আরও তাড়াতাড়ি নিজের খেলা দেখাতে শুরু করেছিল। কাঠের টেবিলের উপর যে কাঁচের শিশিটা আছে তার থেকে 2টো বড়ি দে, নয়তো এই জ্বালা কমবে না। আমি তৎক্ষণাৎ সেটা জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলি। অবস্থা বেগতিক দেখে ধৃতিমান্দা হাঁটু গেড়ে বুক চেপে মেঝেতে বসে পড়তেই আমি ছুরিটা তার গলায় চেপে ধরলাম। আজ তোমার জীবনের শেষ দিন, শেষবেলায় রেণুকার জন্য কিছু উপহার রেখে যাবে না? আমার স্ত্রীর নাম ওই নোংরা জীব দিয়ে উচ্চারণ করলেও তাকে অপমান করা হয়। এই বলে খসখস করে কাগজে কিসব ছড়াটরা লিখতে আরম্ভ করলে আমি ওর হাতের ওপর পা দিয়ে
চাপ দিয়ে ব্যথাটা আরো তীব্রতর করে তুলি। ওকে চুপ করতে বলুন, আমি আর এই নৃশংসতা সহ্য করতে পারছি না। আনন্দী ম্যাডামের সমস্ত বক্তব্য তখন আমার মোবাইলে রেকর্ড করা হচ্ছিল, সুতরাং রেণুকা ম্যাডামকে খুব দ্রুত শান্ত করে আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। অ্যানিভার্সারি রাতে এই বাড়িতে ধৃতিমানবাবুর ছদ্মবেশে কে প্রবেশ করেছিল? দিলীপ দা। তার চেহারা, হাইট, চালচলন, এমনকি কণ্ঠস্বরটাও ধৃতিমানদার সঙ্গে যথেষ্ট মেলে। দিলীপ দা সব কিছুর সাক্ষী হয়েও আপনার সহায়তা করছে, বাধ্য হয়েছিল। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? উত্তর দিন। ও ঘুমোচ্ছে, বিরক্ত করো না। ভদ্রলোক পুলিশকে ফোন করে খবরটা দিতে গেলে আমি ওর মোবাইলটা কেড়ে নিয়ে বলি, এই মুহূর্তে আমার সাথে হাতে হাত মিলিয়ে বাদবাকি পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করুন, অন্যথায় আপনার মৃত্যুর ঘটনাটা কিন্তু সত্যি বলে প্রতিপন্ন হবে। আমি কাউকে ভয় পাই না, যা করার হয় করে নিন। অলরেডি একটা লাশ পড়ে গিয়েছে, আর এই অবস্থায় আমি যদি বিবস্ত্র হয়ে এখানে বসে কান্নাকাটি শুরু করি, তাহলে কেসটা কোন দিকে ঘুরে যাবে ভাবতে পারছেন? আমি যে ধৃতিমানদার চেনা পরিচিত মানুষ, সেটা খুব সহজেই ব্যাংকের কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে দিতে পারবো, কিন্তু বহিরাগত কামার্ত পুরুষের হাত থেকে বান্ধবীর সম্ভ্রম রক্ষার তাগিদে ধৃতিমানদাকে নিজের কর্মীর হাতেই খুন হতে হলো। এই খবরটা ছড়িয়ে পড়লে কিন্তু ধামুয়ায় আগুন জ্বলে উঠবে। দেখুন, আমি সংসারী মানুষ, দয়া করে এরকম নোংরা বিষয়ে আমায় টানবেন না। তাহলে বিষের জায়গাটা পরিষ্কার করে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা জিনিসগুলো গুছিয়ে ফেলুন। তিনি কি দিয়ে ক্ষতস্থান মুছেছিলেন তা সত্যিই জানি না, তবে গ্যারান্টি ছিল বডি পোস্টমর্টেমে গেলেও তাতে বিষের নিদর্শন খুঁজে পাওয়া অসম্ভব। আপনি কলকাতা ফিরে যান। এই হারটা রাখুন। পারিশ্রমিক হিসেবে দিচ্ছেন? না, এটা দিয়ে ধৃতিমানদার কলকাতার বাড়িতে যাবেন। আজ ওর বিবাহ বার্ষিকী, রেণুকা সেনের হাতে এটা দিয়ে ওদের সম্পর্কে রীতি টানবে। এসব আমার দ্বারা হবে না। এই চাদরটা দিয়ে আপাদমস্তক ঢেকে বাড়িতে ঢুকবেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবেন হঠাৎ করে অন্য জায়গায় গিয়ে জল হাওয়া পরিবর্তনের জন্য জ্বর এসেছে, গলা বসে গিয়েছে। কিন্তু অতগুলো লোকের চোখ এড়িয়ে বের হব কি করে? পিছনের দরজাটা কোন দিকে আছে, কার ঘুম রাতের কোন সময় সবচেয়ে বেশি গাঢ় হয়, দরজার কাছে কার ঘর, সব বলে দেব। ম্যাডাম যদি আমাকে চিনে ফেলেন? ধৃতিমানদা আজ পর্যন্ত তার স্ত্রীকে একটা সুতির শাড়ি পর্যন্ত নিজের ইচ্ছায় উপহার দেননি। সেখানে সোনার গয়না পেলে মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসে তিনি বাদ বাকি বিষয়ে নজর দেবার অবকাশটাই পাবেন না। এই বলেই গলা থেকে সোনার চেনটা খুলে ভদ্রলোকের হাতে দিই। একেবারে নতুন, মাত্র 1 সপ্তাহ হলো ব্যবহার করেছি। আপনাকে শুধু জুয়েলারি বক্স জোগাড় করে এটা দোকান থেকে সদ্য কিনে আনার মতো সাজিয়ে নিতে হবে। আর এসবের পরিবর্তে আমি কি পাবো? সর্বনাশ, উকিলের ফোন। এখন কি করণীয়? আপনি যতটা সম্ভব ধৃতিমানদার কণ্ঠ অনুকরণ করে বলুন যে আমার শরীর খারাপ, আজ কোনোভাবে আইনি কাজকর্মে হাত দেওয়া সম্ভব নয়। ওই ভদ্রলোক আমার কথা মতো সবটা মেনে চললে শেষ ধাপে ধৃতিমানদার বাম হাতের বুড়ো আঙুলটা কেটে নিজের ব্যাগে ভরে নি। এটা দিয়ে কি করবেন? আমার নামে যে স্ক্যাম করার চেষ্টা চলেছিল, এবার তাতে ওর টিপছাপ বসবে। আর এই বাড়ির নতুন দলিল হস্তান্তরিত করার সময়ও এই আঙুলের চাপে বাদবাকি প্রসেস এগিয়ে নিয়ে যাব। তাতে আপনার লাভের আশাই রয়েছে। দলিলটা কোথায় রাখা আছে সেসব জানেন? একটা গোটা রাত সময় পাচ্ছি, আর এইটুকু খুঁজে বের করতে পারবো না? যদি এই বাড়িতে না থাকে তখন কি করবেন? আঙুলটা তো সঙ্গে রইলই, পরবর্তীতে দলিল হাতিয়ে ছাপ বসিয়ে নেব। কিন্তু শুধুমাত্র আঙুলটা বাদ গিয়েছে দেখলেই তো স্যারের খুন হবার আসল কারণটা জানাজানি হয়ে যাবে। বেশ, সবগুলোই সরিয়ে ফেলছি। কিন্তু খাটের তলায় সূঁচ পড়ে থাকা রহস্যটা এখনো অধরা থেকে গিয়েছে। তাড়াহুড়োর মধ্যে একটা টিনের বাক্স মেঝেতে পড়তেই ভেতরে থাকা সেলাইয়ের সরঞ্জাম চারদিকে ছড়িয়ে পড়ে। আর যেই পদার্থ দিয়ে বডিটা মুড়ে রাখা হয়েছিল, সেই চ্যাটচ্যাটে বস্তুটাই আপনাদের অজান্তে ওই সূঁচের গায়ে লেগে যায়। এই বাড়ির দলিলটা বর্তমানে কার কাছে রয়েছে? এই নাও, তোমার মামা ভয় দেখিয়ে এই বাড়ির একটা ভাগ জোরপূর্বক রেণুকার নামে লিখিয়ে নিয়েছিল। সেটা বদল করে তোমার আর বিধাত্রীর নামে সম্পত্তি বন্টন করতেই উকিলকে ডাক দেওয়া হয়। আশা করি সকলের কৌতূহল যথাযথভাবে নিবারণ করতে সক্ষম হয়েছে। শাকনিকবাবু, আপনাদের সাথে এতদিন দুর্ব্যবহার করার জন্য আমি সত্যিই খুব লজ্জিত। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। ছি ছি, শোকের পরিস্থিতিতে কে কি বলেছে তা অত মনে রাখতে নেই, তবে
সম্ভব হলে উজ্জ্বল মহাশয়ের সঙ্গে আলাপ পরিচয়টা সেরে ফেলব। আমার অনুমান ছেলেটি সৎ, বুদ্ধিদীপ্ত, কর্মঠ। বিধাত্রী ম্যাডামকে খুব খারাপ রাখবেন না। আনন্দে ম্যাডাম, আপনার জন্য বাইরে পুলিশের গাড়ি অপেক্ষা করছে। আমাদের যাবার সময় আসন্ন।